নমস্কার, আজকের লাইভে স্বাগত জানাই। প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কিনা। আজকের লাইভের বিষয় আগেই জানিয়েছে, খুব ইন্টারেস্টিং বিষয়। অনেকেরই প্রশ্ন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে যা এখন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া, চাকুরি প্রার্থী, চাকুরি যারা দেবেন সেই কর্পোরেট, সবার মগজে কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে এই এআই শব্দটি, যার পুরো অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। বিষয়ে আমার পূর্ববর্তী লাইভ আছে, কিন্তু এই লাইভের বিষয়টা ভিন্ন। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, কত 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 মানুষের কোন কোন সেক্টরে কাজ কেড়ে নেবে, কতটা বিপজ্জনক ভয়াবহ, এই বিষয়গুলো সেভাবে আলোচনা করব না। ছুঁয়ে যাব, অবশ্যই ছুঁয়ে যেতে হবে, কিন্তু মূল আলোচ্য বিষয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধিকে, মানব মস্তিষ্ককে ছাপিয়ে যাবে, অথবা মানুষের ডিসিশন মেকিংকে, মানুষের বুদ্ধিকে, মানুষের চিন্তনকে নিয়ন্ত্রণ করবে। এরকমই একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং মিডিয়াতে মাঝে মাঝে বলাও হচ্ছে, এবং অনেক বিশেষজ্ঞ তেমন আশঙ্কা প্রকাশ করছেন। এই লাইভ ভিডিওর বিষয় এইটি। আজকে আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তো তার আগে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি অ্যালার্ট করার জন্য বলতে চাইছি যে বার্ড ফ্লুর এমার্জেন্সি কিন্তু, বার্ড ফ্লুকে শিখণ্ডী করে, যেটা আমি বহুবার বলেছি, ল্যাব মিট প্রমোট করা, কর্পোরেট ফ্রোজেন মিট প্রমোট করা, এবং গোয়ালার দুধ, যেটা এখনও আমেরিকায় অনেকেই মিল্ক তারা কালেক্ট করেন ডাইরেক্টলি মিল্কম্যানের কাছ থেকে, সেগুলোকে বন্ধ করে খাদ্যের ওপরে টোটাল কন্ট্রোলের স্টেপ হিসেবে বার্ড ফ্লুকে ওরা বেছে নিয়েছে। এটাতে লকডাউনের সুবিধে আছে, কারণ এটা ফ্লু, এটা ছড়ায়, এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রয়োজন আছে, অর্থাৎ ফ্লুতে করোনার ক্ষেত্রে যা যা ঘটেছিল সেই সম্ভাবনা বা পোটেনশিয়াল এর মধ্যে আছে। তো তাই ধাপে ধাপে ওরা এগোচ্ছে, জল মাপছে। প্রথমে ওরা কি করলো, ওরা বিভিন্ন স্পিসিসের মধ্যে বার্ড ফ্লু ছড়াচ্ছে, গরুর মধ্যে ছড়াচ্ছে, ডলফিনের মধ্যে বা বিভিন্ন রকম পাখির মধ্যে তো বটেই, ওটা বার্ড ফ্লু যেহেতু, এবং স্তন্যপায়ীর মধ্যে ছড়াচ্ছে, এবং অবশেষে কম্বোডিয়ার খবরে দেখানো হলো একটি বালকের মধ্যে ছড়িয়েছে। এখন দেখা যাচ্ছে আমেরিকায় নাকি 33 জন মানুষের মধ্যে, যারা এই ফার্মের সঙ্গে যুক্ত, পোলট্রি ফার্ম বা যারা ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত, এমনকি কেউ কেউ নাকি যুক্ত নন, তাদের মধ্যেও নাকি এই বার্ড ফ্লু ভাইরাস দেখা যাচ্ছে, H5N1। এবং এমনও বলা হচ্ছে যে একটা মিউটেশন দূরে, জাস্ট একটা মিউটেশন হলেই নাকি একটা ভয়ঙ্কর প্ল্যান্ডেমিক, যেটা আমরা প্ল্যান্ডেমিক বলি, সেটা পৃথিবীর ওপর আবার আছড়ে পড়বে, অর্থাৎ পরবর্তী অতিমারি। তো সেই কারণে ওরা আগাম সতর্কতা হিসেবে ব্রিটেনের 4টি কাউন্টিতে এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করেছে, এবং আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জরুরি অবস্থা জারি হয়েছে, হেলথ এমার্জেন্সি জারি হয়েছে বলে জানা যাচ্ছে। আমি খবরটি ফেসবুক লিংক দিয়েছে। এটা লকডাউন নয়, কিন্তু সেটা এখনও আসেনি। কি, ওরা এই ডেয়ারি এবং পোলট্রির ওপরে কড়া নজরদারি, বা যেটাকে বলা হয়
বায়োসিকিউরিটি সিস্টেম চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ মেশিনারি ব্যবহার করা, যাতে করে ওই স্যানিটেশন থেকে শুরু করে মানে কঠোরভাবে জীবাণু পরীক্ষা ইত্যাদির বায়োসিকিউরিটি সিস্টেম অ্যাপ্লিকেশন মেশিনারি যখন কায়েম করা হবে, বিধি আনা হবে, তখন স্বাভাবিকভাবেই অত্যন্ত দাম বেড়ে যাবে। সে ডিমের বলুন, মাংসের বলুন এবং সেটা দুধের বলুন, সর্বক্ষেত্রে, কারণ এটা এক্সট্রা কস্ট। এটা একটা কায়দা, আমি বহু আগেই বলেছি। সরাসরি ওরা তো বন্ধ করতে পারবে না, বিক্ষোভ হবে। এত এত মানুষের জীবিকাকে এইভাবে সরাসরি স্টপ করে দেওয়া যায় না। তাই ওরা কৌশলে এমন এমন বিধি আরোপ করবে যাতে করে, এরা তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক উপার্জনের জন্যই তো ফার্মগুলো, ডায়েরি ফার্ম বলুন বা পোলট্রি ফার্ম বলুন, এগুলো তো মানুষ, সেলফ এমপ্লয়েড মানুষ করে খাচ্ছে, তারা স্বাভাবিকভাবেই এটাই তাদের জীবিকা। কিন্তু এরা কি করতে চাইছে, তো সরাসরি জীবিকাগুলোকে আইন করে বন্ধ করে দেওয়া যাবে না। তাই এমন কোনো বিধিনিষেধ চাপিয়ে দাও যাতে করে ওই বিধিনিষেধ, ওই যে মেশিনারি, স্যানিটেশন সিস্টেম, বায়োসিকিউরিটি সিস্টেম, ওগুলো যখন পোলট্রিতে অ্যাপ্লাই করতে হবে তখন লাখ লাখ কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে হবে। তাতে কি হবে, স্বাভাবিকভাবেই এত টাকা, ওটা কিন্তু অপ্রয়োজনীয় কিছুই নয়। এটা কিন্তু বলেছি, এটা একটা পুরোটাই প্রোপাগান্ডা। আবার ওই ওদের যে পলিসি, নতুন বিশ্ব ব্যবস্থার পলিসির অন্যতম এজেন্ডা ফুড কন্ট্রোল, টোটাল কন্ট্রোলের অন্যতম এজেন্ডা ফুড কন্ট্রোলকে কায়েম করার জন্য এটা করছে ওরা। কিন্তু ওই যে সরকার বলছে, পলিটিক্যাল পার্টিকে হাইজ্যাক করে নিয়েছে ওরা, সর্বত্র পারছে না। যেখানে যেখানে ওদের ঘাঁটি আছে, যেখানে যেখানে এই জায়নিস শক্তি পলিটিক্যাল পার্টিগুলোকে, সংগঠনগুলোকে হাতের মুঠোয় নিতে পেরেছে বেশি করে, সেই এলাকাগুলোতে ওরা এটা পরীক্ষামূলকভাবে করছে প্যানিক বিস্তার। তাতে করে কী হবে, এই সিস্টেম যখন অ্যাপ্লাই করা হবে স্বাভাবিকভাবেই প্রোডাক্টের দাম বেড়ে যাবে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প গ্লোবাল ওয়ার্মিংকে রোখার জন্য যেসব পলিসি, গ্রিন পলিসির কথা বলা হয়েছে প্যারিস ট্রিটিতে, যেখান থেকে তিনি প্রথম রাষ্ট্রপতি হওয়ার পর বেরিয়ে এসেছিলেন, আবার বলেছেন যে এবারও বেরিয়ে আসবেন, সেখানেও একই পদ্ধতি। অর্থাৎ ওই গ্রিন প্রোটোকল যখন বিভিন্ন কারখানা, যেগুলো ফসিল ফুয়েলের দ্বারা পরিচালিত, কয়লা বলুন, পেট্রোল বলুন, ডিজেল বলুন, তাদের উপর যখন লাগু হবে, তখন ওই পলিউশন কন্ট্রোল করতে গিয়ে এত কস্ট পড়ে যাবে প্রোডাক্টের যে আর সামলানো যাবে না। অর্থাৎ তুলে দিতে হবে, লাটে তুলতে হবে। এটাই ব্যাপারটা সংক্ষেপে, এখানেও তাই হচ্ছে। তো এটা আমাদের দেশেও হবে অচিরেই, আমি বলেছি বহু আগেই। কেউ কেউ অবশ্য পোস্টে মজা করে বলছেন যে বাহ, ভালোই তো, আবার বেশি করে কম দামে মুরগির মাংস খেতে পারবো। ব্রয়লার আমরা জানি এক সময় খুব কম দাম হয়ে গিয়েছিল, তখন অনেক লোকজন তারা এটাতে বিশ্বাস করে না বলে তারা বেশ ভালো, বেশি সংখ্যায় তারা বেশি পরিমাণে, দেখা গেল 10 টাকা কেজি, 20 টাকা কেজি বা এরকম 5 টাকা কেজিতেও মুরগির মাংস, ব্রয়লারের মাংস তখন বিক্রি হয়েছে। প্রচুর মুরগি তখন কালিং করা হয়েছে। তো সেরকম পরিস্থিতির কথা তারা ভাবছেন, তারা ভুল করছেন। কারণ কি, এবারের ব্যাপারটা তা নয়। আগেরগুলো ট্রায়াল ছিল। আগেরগুলো যেটা ছিল সেটা মূলত মিডিয়াকে ব্যবহার করে জমি তৈরি করা, প্যানিক তৈরি করা। একটা অংশের মানুষ, ভদ্রলোক বলে যা আমরা পরিচিত, বিজ্ঞানমনস্ক মানুষ, তারা ব্যাপারটাকে বিশ্বাস করে মুরগি খাওয়া সত্যিই বন্ধ করে দিয়েছিলেন বলেই মুরগি বিক্রি হচ্ছিল না। আর বিক্রি যেহেতু হচ্ছিল না, সেহেতু দাম কমে গিয়েছিল। কিছু মানুষ, হয়তো 10%, তারা ভয় পাননি, যেমন আমরা পাইনি, তারা কম দামে মুরগি খেতে পেরেছিলেন সেই সময়। কিন্তু এবারে কি তাই হবে? না, এবারে তা হবে না। এবারে হুকে সঙ্গে নিয়ে, শুধু তাই নয়, হুকে সঙ্গে নিয়ে না হলে ওদের যায় আসে না, এ নিয়ে পরে আলোচনা করব। ওরা রাষ্ট্রকে, সরকারকে কবজা করে ফেলেছে পুরোপুরিভাবে। নতুন বিশ্ব ব্যবস্থার দিকে আমরা ঢুকে পড়েছে। তাই এবারে কিন্তু ওই রকম হবে না। এবারে পুরোই
দোকানই বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, জনস্বাস্থ্যের কথা ভেবে মুরগি থেকে রোগ ছড়াচ্ছে এরকম প্রচার করে যে মুরগির দোকান যেগুলো আপনারা মুরগি কিনে যেখান থেকে কেনেন সেগুলোই বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে বলা হবে কর্পোরেট সেলফ থেকে স্যানিটাইজ মিট কিনুন, ফ্রোজেন মিট কিনুন, সেখানে নিরাপদে আপনি মাংস খেতে পারবেন। বোঝাতে পেরেছি? তাই ওই রকম নয়, ওগুলো ট্রায়াল ছিল। যেমন করে দেখুন প্রথম দিকে সোয়াইন ফ্লুর প্ল্যানিং দেখানো হয়েছিল। সেই সময় অনেক মানুষ ভয় পেয়ে, অবশ্যই বিজ্ঞানমনস্ক মানুষ ভয় পেয়ে তারা দোকানে লাইন দিয়ে ট্যামিফ্লু বলে একটি অ্যান্টিভাইরাল ড্রাগ কিনেছিলেন। তখন কিন্তু লকডাউন হয়নি, ওটা ট্রায়াল ছিল। মানুষ কতটা ভয় পায় মিডিয়াকে দিয়ে সেই প্রোপাগান্ডা করা হয়েছিল। আর তখন গোটা বিশ্বের সরকারের উপরে সেই পাকড় তাদের ছিল না, সেই রকম আধিপত্য তাদের ছিল না। জায়নের শক্তি তো সময় নিয়েছে না, একটু একটু করে তাদের দখল মজবুত করার সময় নিয়েছে। এটা ওভারনাইট প্রসেস নয়, তাই তারা পারেনি। কিন্তু ওরা দেখে নিয়েছে যে প্যানিক হয়, মানুষ প্যানিকে কাজ হয়। তো তারপরে ওরা করোনা প্যান্ডেমিক নিয়ে এলো, সেটা বাকিটা ইতিহাস আপনারা জানেন কিভাবে ওরা এটাকে সফল করলো। তো সেখান থেকে ওরা শিক্ষা নিয়েছে এবং শিক্ষা নিয়ে আমরাও নিয়েছি। এটা তো লড়াই চলছে না, আমরাও তো এটা লড়াই করছে। তাই এবারে ওরা কিন্তু জমি তৈরি করে নিয়েছে। তাই সস্তায় মুরগি খাওয়ার স্বপ্নটা বাদ দিন। এবারে যখন এটা হবে এমার্জেন্সি যখন একটা পর্যায়ে চলে যাবে, তখন মুরগিই পাবেন না আপনি এসব দোকানে, আপনাকে কর্পোরেট সেলফ থেকে মুরগি কিনতে হবে। আমি স্ট্যাচুতে লিখেছি এ বিষয়ে যে আমাদের দেশে সরাসরি ল্যাব মিট হবে না, কারণ আমরা একটুখানি ইউরোপের তুলনায় পিছিয়ে আছি। তো আমি ইউরোপে থাকাকালীন দেখেছি সেখানে পথে ঘাটে মুরগি কেটে কোথাও বিক্রি হয় না, মাছও কোথাও কেটে বিক্রি হয় না। আমাদের এখনও সেটা হয়। ওরা কর্পোরেট সেলফ থেকেই কেনে, মানে মল থেকেই কেনে, সেখানে ফ্রোজেন মিট কেনে, ফ্রোজেন ফিশ কেনে, তাই তো? এটা কিন্তু আমরা তো সেখানে কতিপয় মানুষ, এখন আমাদের দেশের কত শতাংশ মানুষ কর্পোরেট সেলফ থেকে ফ্রোজেন মিট কেনেন? খুবই কম। তাই ওরা প্রথমে আমাদের কর্পোরেট সেলফে পাঠাবে, মলে পাঠাবে, তারপর সেইখানে অভ্যস্ত করে নিয়ে ল্যাব মিটের ব্যাপারটা তবেই আসবে, ধাপে ধাপে। একবারে সেটা হবে না। প্রসেসটা আমি আলোচনা করেছি স্ট্যাচুতে। তো যাই হোক, এটা গেল। আর একটা বিষয় অনেকে প্রশ্ন করেছেন যে হু যদি প্যান্ডেমিক ট্রিটি অনুমোদন না করে, আপনারা জানেন যে এবছরেরই মে মাসে যেটা গোটা বিশ্বে প্যান্ডেমিকের ঘোষণা করে একইভাবে একই সাথে লকডাউন, প্রয়োজনে লকডাউন বিধি এবং ভ্যাকসিন সবাইকেই যাতে সমান করে গুঁজে দেওয়া যায়, তার জন্য এই প্যান্ডেমিক ট্রিটি, সেই ট্রিটি হলো না। যেটা আবার আলোচনা চলছে, সামনের 2025 মে টার্গেট নেওয়া হয়েছে। তো এই ট্রিটি কেন সফল হচ্ছে না? মূলত দুটো কারণে। আরও অনেক কারণ আছে, মূলত দুটো কারণে। একটা কারণ হলো এই ট্রিটিতে স্বাক্ষর করলে, এটা বাস্তবায়িত হলে দেশগুলোর সভারেন্টি বা সার্বভৌমত্ব থাকবে না, হুয়ের নিয়ন্ত্রণে চলে যাবে। সেখানে হু খবরদারি চালাবে, কারণ ওই যে লকডাউন বলুন, বিধিনিষেধ বলুন, এই সমস্ত কিছু হু চালাবে। সেক্ষেত্রে রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবেই তাদের নেতারা তো ভাববেই যে এ কী কথা, আমরা তাহলে তো আমাদের আর কিছুই থাকবে না, মানে ক্ষমতাও থাকবে না। ক্ষমতা কে সব, অন্তত একটা বকলমে ক্ষমতা তো অল্প বিস্তর আছে জনগণের ওপর এখনও, একটু বাইট ফাইট দিই আমরা, তো সেটাও তো থাকবে না একবারে। এছাড়া কিছু সিরিয়াস রাষ্ট্র আছে যারা ভাবছে যে সত্যিই তো এটা তো এভাবে করা যায় না, সভারেন্টি বিপন্ন হবে, এ একটা কারণ। আরেকটাও কারণ, যে কারণটাকে ওরা মানিয়ে নেবে আমার মনে হয়, ওটার বড় প্রবলেম হবে না, সেটা হলো পেটেন্ট ইস্যু, ইন্টারন্যাশনাল শেয়ারিং ইস্যু, অর্থাৎ প্রযুক্তি শেয়ার করা। অর্থাৎ যে দেশের ভ্যাকসিন টেকনোলজি নেই, বার্ড ফ্লু ধরুন প্যান্ডেমিক এলো, এবার সেই ভ্যাকসিনটা আমেরিকা থেকে বয়ে কস্টলি ফাইজারের ভ্যাকসিন বা মডার্নার ভ্যাকসিন সেই দেশে পাঠানো একটা সময় লাগবে, শিপমেন্টের সময় লাগে,
হ্যাঁ, প্লাস কস্ট বেশি পড়ে, এটা না করে সেই বার্ড ফ্লুর ভ্যাকসিনের টেকনোলজিটা, ফর্মুলাটা, সেটা যদি সেই গরিব দেশটিকে দিয়ে দেওয়া যায়, তাহলে সেখানেই বানিয়ে নিতে পারবে সেখানকার কর্পোরেট হাউস। তাই তো এই যে একটা নলেজ শেয়ারিং বা যে পেটেন্ট থাকা সত্ত্বেও একটা নলেজ শেয়ারিং যে একটা প্ল্যাটফর্ম, সেইটার কারণেও আটকে যাচ্ছে। কারণ প্রতিটি দেশেই বুর্জোয়া আছে, তারা বড় ইনভেস্ট করেছে এইসব ভ্যাকসিনে, ফার্মাসিউটিক্যাল ড্রাগসে। তারা ভাবছে যে বাপরে, এটা যদি শেয়ার করি তাহলে তো আমাদের ব্যবসা মার খাবে, তাহলে আমাদের যে তৈরি ভ্যাকসিন যেটা গোটা পৃথিবীতে এখন চলছে, যেমন আমরা দেখতে পেলাম যে কোভিশিল্ড গোটা পৃথিবীতেই অনেক দেশেই চলেছে, বিল গেটসের ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট করেছে। সেটা তো আর আলাদা দেশে, তো সব দেশে ভিন্ন ভিন্ন করে টেকনোলজি দেয়নি, বিল গেটস ব্যবসাটা করেছে। তো একই রকমভাবে ফাইজার করেছে, মডার্না করেছে। তো এতে করে একটা মার খাবে ব্যবসা, এই কারণেও একটা টাসল দেখা যাচ্ছে। তবে আমার মনে হয় জায়নের শক্তির অধীনেই সমস্ত ফার্মা কোম্পানি, বিগ ফার্মা যেভাবেই ডাকুন, সেটাকে ওরা মানিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে, পাইয়ে টাইয়ে দিয়ে, বা ঠিক আছে তুমি এখান থেকে খাও, তুমি ওখান থেকে খাও, ওটা মিটে যাবে। কিন্তু ওই সভারেন্টি যে ইস্যুটা, সেটা সমস্যা আছে মিটতে। তাই আমার মনে হচ্ছে যে স্টিল আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যে প্যান্ডেমিক ট্রিটি হবে না, কার্যকরী হলেও 2025 মে মাসের মধ্যে করা সম্ভব নয়, যেখানে হাওয়া দেখতে পাচ্ছি আমি, যা স্টাডি করছি। কিন্তু তাতেও কি শান্তি আছে, নিশ্চিত হওয়া যাবে? না, যাবে না। এ বিষয়ে একজন প্রশ্ন করেছেন যে প্যান্ডেমিক ট্রিটি যদি রূপায়িত না হয়, তাহলে কি আমরা পরবর্তী প্যান্ডেমিক থেকে বেঁচে যাব? তাকে বলি না, বেঁচে যাব না। নমস্কার সঞ্জয়, বেঁচে যাব না। কেন যাব না? এরকম নজির কি পৃথিবীতে আগে আছে যে আন্তর্জাতিক সংগঠন যেগুলোকে ওরাই বানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সংগঠনগুলো তো গড়ে ওঠে, মার্কিন জায়নিস্ট শক্তি, ইহুদি জায়নিস্ট শক্তি গড়ে তোলে, হুই বলুন, ইউএনওই বলুন, ওয়ার্ল্ড ব্যাঙ্কই বলুন, দেখবেন ওই সময়টাতেই গড়ে তোলা হয়েছিল। তো সেগুলোকে মানতে ওদের বই গেছে, সে নজির আছে। তো এই নিয়ে আমি পরবর্তী লাইভ আলোচনা করব, কি আশঙ্কা রয়েছে সেখানে। ইন্টারন্যাশনাল আইন কানুন ওরা বানায় এবং ওরাই লঙ্ঘন করে, তাই এর উপর নির্ভর করে ওরা বসে থাকবে না বলেই আমার আশঙ্কা। এই কারণেই আমি দিনরাত আপনাদের সজাগ থাকতে বলছি, যাতে করে আমরাই যেন আমাদের শত্রু না হয়ে উঠি। তাহলে মূল বিষয়টা এটাই আমাদের দেখতে হবে। আমরা তো বিল গেটসকে গিয়ে সরাসরি আঘাত করতে পারবো না, বা মার্ককে গিয়ে, বা ফাইজারকে গিয়ে, বা সেরাম ইনস্টিটিউটে গিয়ে আপনারা ভাঙচুর করতে পারবেন না। সেই জনবল আমাদের নেই, বা সেই মানসিকতা নেই, বা সেভাবে কাজ হয়ও বলে আমার মনে হয় না। মূল জায়গা হচ্ছে চেতনা, অর্থাৎ যাদের মাধ্যমে ওরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আগামীতে যেগুলো আসছে, ডেঙ্গুই বলুন আর এই বার্ড ফ্লুই বলুন, সেগুলো যাদের মাধ্যমে, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমলাদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে যেগুলো ওরা রূপায়ণ করে থাকে আর কি, যেটা আমরা দেখেছি, তাদের কাছে পৌঁছনো, এবং তারা যাতে করে জোর না করেন, এবং তারা যাতে করে নিজেরাই বুঝতে পারেন এবং নিজেরাই না নেন, সেই জায়গাটা আমাদের গড়ে তুলতে হবে। এবং সেটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, যেটা প্রথম বিশ্বে আমরা দেখতে পেয়েছি। তো আমি সেই স্বপ্নই দেখি, আর সেই স্বপ্ন দেখছি এবং কাজ করে যাচ্ছি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে রয়েছেন। এইভাবেই আমরা চেতনা বিস্তার করে চলেছি। আর এই চেতনা বিস্তারের অঙ্গ হিসেবেই কিন্তু 28শে ডিসেম্বর আমরা মিলিত হচ্ছি, সেখানে আরও প্রাসঙ্গিক আলোচনা হবে, এবং যাতে করে বেঁধে বেঁধে থাকা যায়, শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ না থেকে, ফেসবুকে, ইউটিউবে সীমাবদ্ধ না থেকে, ফিজিক্যালি আমরা যাতে করে জড়ো হতে পারি একটা জায়গায়, বইটা উপলক্ষ্য মাত্র, লক্ষ্য আসলে সেটাই। তো সেই কারণেও কিন্তু আপনাদের কাছে আহ্বান জানানো। এবার প্রসঙ্গে আসে, এই লাইভ ভিডিওর যে বিবেচ্য আলোচ্য বিষয়, এআই কি মানুষের বুদ্ধিমত্তা
যাকে আমি যদি বলি অরিজিনাল ইন্টেলিজেন্স বা হিউম্যান ইন্টেলিজেন্সকে পরাস্ত করতে পারবে বা তাকে কন্ট্রোল করতে পারবে? উত্তরটা এক কথায় আমি দিচ্ছি না, আমি আলোচনার মাধ্যমে দিচ্ছি। প্রথমে আমরা একটু দেখে নিই যে এআই ব্যাপারটা কি খুব এখনকার ব্যাপার? মোটেই নয়, এখনকার ব্যাপার নয়। এআই এর কনসেপ্ট বহু পুরনো। তবে বর্তমানে যে এআই আমরা দেখতে পাচ্ছি, যাকে প্রয়োগ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সর্বত্র এআই, চ্যাট জিপিটি, রোবোটিক্সে প্রয়োগ হচ্ছে, মেশিন লার্নিংয়ে প্রয়োগ হচ্ছে, ফিল্ম মেকিং, এডিটিং সর্বত্রই প্রয়োগ হচ্ছে, জার্নালিজমে প্রয়োগ হচ্ছে, কন্টেন্ট রাইটিংয়ে প্রয়োগ হচ্ছে, শেষ নেই, প্রয়োগ হয়েই চলেছে। এর ক্ষেত্রটা বাড়ছে, স্প্যান ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটার গবেষণার সূত্রপাত কবে হয়েছিল? ডার্টমাউথ, আমরা জানি 1956 সাল থেকে এই বর্তমান এআই যে আকার আমরা দেখতে পাচ্ছি, আকার প্রকার, সেটা নিয়ে গবেষণা শুরু হয়। কিন্তু তার আগে কয়েকটি কথা আছে। এটা কীরকম? আরও 6 বছর পিছিয়ে যান, 1950। অ্যালান টিউরিং, তিনি একটি বই লেখেন, কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। সেই আর্টিকেলটির নাম কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। সেক্ষেত্রে মানুষের সঙ্গে যন্ত্রের বা মেশিনের ফারাকটাকে আইডেন্টিফাই করে বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করা হয়। অর্থাৎ মেশিনের যে বুদ্ধি, মানুষের যে বুদ্ধি, অর্থাৎ মেশিন বনাম মানুষ। তো এই অ্যালান টিউরিং কে ছিলেন? চমকে যাবেন যারা জানেন। আমার ইচ্ছে আছে পরবর্তীতে অ্যালান টিউরিংয়ের ওপর একটি লেখা, সম্পূর্ণ একটি লেখা, অনেক লেখা যায় তার তত্ত্ব নিয়ে, তিনি যেভাবে কাজ করেছেন। বাংলাতে অ্যালান টিউরিংকে নিয়ে কোনো কাজ নেই, আমি জোর দিয়ে বলতে পারি, কারণ এই ধরনের কাজকর্মগুলো বাংলা সাহিত্যে আমিই শুরু করেছি। অ্যালান টিউরিং ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান, অসাধারণ বুদ্ধি তার, ব্রেন তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে এনিগমা কোড, যে কোড হিটলার ব্যবহার করছিলেন সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে, কোথায় কখন কোন ফ্রন্টে আক্রমণ হবে, সেই এনিগমা এনিগমাকে ডিকোড করেছিলেন সেই হিটলারের, সেইটাকে ডিকোড করেছিলেন অ্যালান টিউরিং তার টেকনোলজির মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে। সেই অ্যালান টিউরিং প্রথম এই মেশিন, কম্পিউটার মেশিনারি এবং ইন্টেলিজেন্সের ওপর একটি আলোচনা রাখেন। তার সেই অধিকার আছে, কারণ তিনি সেই ফিল্ডেই ছিলেন। তো এই হিটলারের কোড নিয়ে যে আলোচনা, এবং এটা নিয়ে অ্যালান টিউরিং কীভাবে সেটাকে ট্যাকল করেছিলেন, এবং হিটলার তার পরবর্তীকালে যখন তিনি ডিকোড করতে পারছিলেন, সব জেনে যাচ্ছিলেন, মিত্রপক্ষ মানে অ্যালাইড পাওয়ার যারা হিটলারের বিরুদ্ধে ছিলেন, যে হিটলার কোথায় কখন কোন জায়গায় আক্রমণ শানাবেন, এগুলো তারা জেনে যাচ্ছিলেন। ইন্টারেস্টিং। তো হিটলার তাও বুঝতে পারেননি যে তার এই পাসটা, যেটা দিয়ে তিনি চালাচ্ছেন, সেনা অপারেশন চালাচ্ছেন বিভিন্ন ফ্রন্টে, যে সেটা ইতিমধ্যেই হাইজ্যাক হয়ে গেছে, সেটা হ্যাক হয়ে গেছে, তিনি বুঝতেই পারেননি নাকি। এটা এখান থেকেই খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে, যে আমার যেটা মনে হয় যে হিটলার জানতে পেরেছিলেন, সবটাই গট আপ ছিল। কিন্তু অ্যালান টিউরিংয়ের বুদ্ধিকে, ইন্টেলিজেন্সকে, তিনি তো একজন সাধারণ বিজ্ঞানী, সে সময় তো টপ লেভেলের ছিলেন না, তো তাকে সাধুবাদ জানাতেই হয়, তার যেটা প্রাপ্য তিনি যেটা করেছিলেন আর কি। যাই হোক, সেটা আজকের আলোচনার বিষয় নয়। তো অ্যালান টিউরিংয়ের এই বইটি বর্তমানে যে আমরা এআইকে দেখছি, সেই এআইকে জানা বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 1950 সালের
এই আর্টিকেলটি বা বইটি প্রকাশিত হয় কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামে। এখানেই শেষ নয়। 1952 সালে আর্থার স্যামুয়েল একটা প্রোগ্রাম ডেভেলপ করেন, যে প্রোগ্রামের মাধ্যমে চেকার খেলা যায়। চেকার আপনারা তো জানেন, যে অনেক রকমের চেকার আছে, যেমন চাইনিজ চেকার, যাই হোক, খেলা যায় ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ মানুষের সহযোগিতা ছাড়াই মেশিন চেকার খেলতে পারে। এটা 1952 সালে। আর 1955 সালে জন ম্যাকার্থি প্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটি ব্যবহার করেন, উদ্ভাবন করেন। আর 1956 থেকে প্রজেক্ট শুরু হয়ে যায়, যার আউটকাম আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে বুঝতেই পারছেন যে বর্তমান যে এআইকে আমরা দেখতে পাচ্ছি আকারে প্রকারে, সেটা কত আগে থেকে ওরা চিন্তাভাবনা করে রেখেছিল। 1956 সালে প্রজেক্ট এআই শুরু, তাহলে একদিনে হয় না, ইটস নট অ্যান ওভারনাইট প্রসেস। তো এবার আসি যে প্রশ্নটা, এই যে এআই আমরা যে ফর্মে দেখতে পাচ্ছি, যে এআই এর আর বৈশিষ্ট্যগুলো কি? আগে যত টেকনোলজি এসেছে পৃথিবীতে, বহু টেকনোলজি এসেছে, আমরা টেকনোলজি ব্যবহার করছি, সফটওয়্যারও এসেছে, আমরা সফটওয়্যার ব্যবহার করছি। কিন্তু এআই এর যে বৈশিষ্ট্য সেটা হলো, যেটা আলাদা, সেটা হলো সেলফ লার্নিং আসপেক্ট, অর্থাৎ সে নিজে নিজে শিখতে পারে, লার্ন করতে পারে, লার্ন করে নিজেকে রেকটিফাই করতে পারে, নিজেকে সমৃদ্ধ করতে পারে। তার ফলে সে আরও উন্নত হতে পারে। এই একটা ফিচার এআই প্রযুক্তির মধ্যে আমরা পাচ্ছি, যেটা আগেকার প্রযুক্তির মধ্যে ছিল না। এটাকে নিয়েই মানুষের চিন্তার বিষয় দেখা যাচ্ছে, আশঙ্কা দেখা যাচ্ছে। এবার প্রশ্ন করুন, এআই কি থিঙ্ক করতে পারে, চিন্তা করতে পারে? এবার থিঙ্ক যখন আপনি করছেন, থিঙ্কিংয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে। মূলত আমি দুটো পার্ট বলি। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা থিঙ্কিং বলি আমরা, বাস্তবজনিত, বাস্তব বিষয়ে চিন্তা ভাবনা করা। এই যেমন ধরুন, আপনি ভাবছেন যে আগামীকাল আপনার দুটো প্রোগ্রাম আছে একই সময়, দুটোই গুরুত্বপূর্ণ, আপনাকে ইনভাইট করা হয়েছে সেই কর্মসূচিতে, কিন্তু কোনটাতে আপনি যাবেন আপনি ভাবছেন, এটা আপনি থিঙ্ক করছেন। কিন্তু পাশাপাশি ধরুন, থিঙ্কিংয়ের আরও অনেক কমপ্লেক্স আসপেক্ট আছে। আমি একটা সহজ বললাম। এবার আপনি যখন কল্পনা করেন কোনো কিছু, ইম্যাজিন করেন, সেটাও কিন্তু আপনি থিঙ্কই করেন, কিন্তু অন্য ক্ষেত্রে একটু ডেভিয়েশন আছে, কিন্তু মূল ব্যাপারটা আপনি থিঙ্কই করছেন, ভাবছেন। কীরকম? ধরুন, আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনি যদি শিক্ষক না হয়ে সাংবাদিক হতেন, আপনি কি করতেন? তখন আপনি থিঙ্ক করছেন, পাশাপাশি আপনি ইম্যাজিনও করছেন যে আপনি একজন সাংবাদিক হয়ে গেছেন। তখন আপনি কোন কোন ইস্যুগুলো আপনি সামনে আনবেন, কতটা প্রতিবাদ করবেন। অর্থাৎ আপনি একদিকে কল্পনা করছেন, আবার একদিকে থিঙ্কিং করছেন, কারণ এটা প্র্যাকটিক্যাল ইস্যু, তাই তো? তো অর্থাৎ এই ইম্যাজিন করার ক্ষমতা বা থিঙ্ক করার ক্ষমতা কি এআই এর আছে? এখনো পর্যন্ত উত্তর না, নেই। নেই, এআই এর থিঙ্ক করার ক্ষমতা নেই।
এখনও পর্যন্ত আমরা যেটা চ্যাট জিপিটি বলুন, যাই বলুন, যা দেখতে পাচ্ছি সেটা অ্যাকুমুলেট করছে, তথ্য অ্যাকুমুলেট করছে, কালেক্ট করছে, সর্ট আউট করছে। অর্থাৎ ইন্টারনেটে প্রচুর তথ্য, ডেটা, সেটা আপনার আমার থেকে শুরু করে যারা লেখালেখি করছেন, আর্টিকেল রয়েছে, উইকিপিডিয়া রয়েছে, প্রচুর সব তথ্য রয়েছে, আপনারা জানেন। আমি ডার্ক ওয়েবের যাচ্ছি না, যেটা আমরা ব্যবহার করি সেই সাধারণ ওয়েবের কথাই বলছি। তো সেইখানে এসব রয়েছে। এইবার আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলেন কোনো একটা বিষয়ে, পার্টিকুলার বিষয়ে, রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে প্রশ্ন করলেন, বা ওয়ার্ডসওয়ার্থের নেচার লাভ, নেচার পোয়েট্রি সম্পর্কে প্রশ্ন করলেন, বা ভোলতেয়ারের জীবনী জানতে চাইলেন। সে কি করছে? এই যে নেটে, অন্তর্জালে যে তথ্যের সমুদ্র আছে, ওশেন অফ ইনফরমেশন, সেগুলো যে সব সময় খুব ঠিকঠাক এমনও নয়। যদি সব ঠিকঠাক হতো তাহলে কি করোনা মানুষ এত ভয় টয় পেত, এত কাণ্ড হতো? ওগুলো তো নেট থেকেই অনেক মানুষ দেখে নিয়েছে, নেটই তো ব্যবহার করা হয়নি? তো যাই হোক, সে এআই কী করছে, সেগুলো কালেক্ট করছে। কালেক্ট করার পরে এবার আপনি যে সার্চ করছেন, এআই তো সার্চ করে দিচ্ছে তার মতো করে শর্ট আউট করে প্রিসাইজ যেটা আপনি চাইছেন সেটা আপনার সামনে রাখছে। এবার আপনি বাংলায় একটা গালিগালাজ করে দেখুন। যেমন দেখবেন এখন অনেক কম্পিউটারে ওই পাইলট বলে একটা বাটন আছে, ল্যাপটপে দেখবেন বাটন আছে পাইলট, যেটা এআই ড্রিভেন। সেটা অন করুন, যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনেছেন পেয়ে যাবেন। অন করুন, অন করে দুটো কাঁচা বাংলা খিস্তি মেরে তার মানে জিজ্ঞাসা করুন। এআই পারবে না, আমি দেখেছি এসব। শুধু কাঁচা বাংলা খিস্তি মেরে নয়, ইংরেজিরও অনেক রকমের খিস্তি আছে, পারবে না। শুধু তাই নয়, অনেক নিটিগ্রিটি আছে, অনেক বিষয় আছে তত্ত্বের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যেগুলো অন্তর্জালে পাওয়াই যায় না, সেগুলোও পারবে না। কি অবাক হচ্ছেন যে এই লোকটা বলে কি? লোকটা এমন কিছু জানে যেটা অন্তর্জালে পাওয়া যায় না। হ্যাঁ, সত্যি তাই, পাওয়া যায় না। যদি অন্তর্জালকে ডিপেন্ড করেই আমি চলতাম, মানে ওইখানকার ইনফরমেশনটাই বিশ্বাস করে চলতাম প্রথম থেকে, তাহলে এইখানে আমাকে দেখতে পেতেন না। পেতেন কি? পেতেন না। তো সেই সময় অন্তর্জালে যা নেই, এখন তো অনেক তথ্য আপনারা জানেন, করোনা অমৃতের অনেক ব্যাপার রিসার্চ সামনে আসছে, অনেক প্রতিবাদী, অনেক বিজ্ঞানী আর্টিকেল লিখছেন, সেটা আমরা জানি। এখন কোনো ব্যাপার না, এখন পেয়ে যাবেন। কিন্তু সেই সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু ব্যাপারটা অত সহজ ছিল না। যখন 2020 মার্চ মাসে 24শে মার্চ যখন লকডাউন হলো, তার একটু আগে বা তার পরে এগুলো সহজ ছিল না। এখন তো আপনারা পাবেন। তাহলে তো অন্তর্জালের উপর নির্ভর করে আপনি যদি আপনার বিবেক বাদ দিলাম, জ্ঞান বুদ্ধি পর্যবেক্ষণকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি বড়জোর রয়টার হতে পারেন বা ল্যান্ডসেট হতে পারেন, ওই পর্যন্তই। আপনি অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড হতে পারেন না, আপনি মেন্ডেলসন হতে পারেন না, বাইরাম বেডল হতে পারেন না। পারেন কি? বা সুচরিত ওয়াগদি হতে পারেন না, কারণ ওই বিষয়গুলো কিন্তু এআই দেবে না, আপনাকে ফিডে থাকবেই না। আপনি জিজ্ঞাসা করুন না সিম্পলি যে করোনামৃত বা করোনা ভৌকে নিয়ে এআইকে প্রশ্ন করুন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন, এটা ভালো না ক্ষতিকারক? দেখুন কি উত্তর দেয়। যে ন্যারেটিভ, যেটা প্রভুদের ন্যারেটিভ, জায়নিস শক্তির যে ন্যারেটিভ,
সেটাই উত্তর দেবে, কি বলবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট হয়েছে, বিরল রেয়ার সিভিয়ার সাইড এফেক্টস, বাট দে আর রেয়ার কেসেস, বাট ভ্যাকসিন ইজ ভেরি এফেক্টিভ ইন দ্য লং রান, এটা বলবে। কেন বলবে? ফিড এভাবেই এআইকে করা হয়েছে বলে বলবে। এবার কোনো বিষয় কিনে যেটা আপনি জানেন নিশ্চিত যে এটা আসলে এটা আমরা জেনে গেছি নিশ্চিত, এ নিয়ে আর কোনো তথ্য প্রমাণ লাগে না আমাদের, তো সেটা এআইকে জিজ্ঞাসা করুন ফ্যাক্ট চেকিং করতে। এবার এআই কি করবে? ফ্যাক্ট চেকিংটা প্রভুরা যেভাবে করে, রয়টার যেভাবে ফ্যাক্ট চেকিং করে, দালাল ইহুদি সাংবাদিকের দ্বারা প্রতিষ্ঠিত রয়টার, এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, এটা গোটা বিশ্বের সংবাদ বিশ্বকে যে নিয়ন্ত্রণ করে এখন সেই রয়টার, তো সে যেমন করে ফ্যাক্ট চেকিং করে এআইও আপনাকে তেমন করেই ফ্যাক্ট চেকিং করবে। তাহলে এআই কি দাঁড়াচ্ছে? আ গুড ওবিডিয়েন্ট ডগ, আ গুড ওবিডিয়েন্ট ডগ। কাদের? প্রভুদের, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এইবার ডগ কতটা পারে? যতটা প্রভু তাকে শেখায়, যতটা ট্রেন করে, তাই তো? এইবার প্রশ্ন হচ্ছে, দেখুন খেয়াল করে, যে সিনেমাতে দেখবেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর চলচ্চিত্র হয়েছে যেখানে রোবট তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে মানুষকে ধ্বংস করছে। হ্যাঁ, এরকম বহু সিনেমা হয়েছে, আপনারা জানেন, অ্যাপোক্যালিপস করে বিভিন্ন রকমের সিনেমা। আর্নল্ড সোয়াজেনেগার করেছেন টার্মিনেটর, রোবট হিসেবেই সোয়াজেনেগারের ওখানে ওই সিনেমাতে আবির্ভাব। টার্মিনেটর 1, টার্মিনেটর 2 আমরা দেখেছি, বিস্মিত হয়েছি, ভয় পেয়েছি। যেমন করে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্যানিক ছড়ানোর জন্য ওরা ডুমসডের উপরে অনেক সিনেমা তৈরি করেছে। ভয়ঙ্কর সাইক্লোনে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই আর কিছু নেই, ভয়ঙ্কর গ্লোবাল ওয়ার্মিং, এরকম বহু সিনেমা 2012 থেকে শুরু করে বহু সিনেমা চলচ্চিত্র ওরা করেছে, মানুষকে ভয় দেখানোর জন্য করেছে। তেমন করেও এআইকে নিয়েও একটা প্যানিকবাজি শুরু হয়েছে, এটা আমি জোরের সঙ্গে বলছি, জোরের সঙ্গে বলছি। তাই এআই ওই ধরনের কাজ করে, মানে এআই রোবট দিয়ে আপনাকে পুরো ওই যে সিনেমাগুলো যেমন করে হয়েছে তেমন করে আপনাকে ধ্বংস করবে, ব্যাপারটা সেরকম হবে না। এমন কারণ হবে না, আমি কিন্তু এরপরে একটা পার্ট আছে, সেই পার্টে কিন্তু আমি যাইনি, আগে নর্মাল যে পার্টটা সেই পার্টটা আলোচনা করছি। এতে পুলকিত হওয়ার কিন্তু কিছু নেই, কারণ আরও একটা চ্যাপ্টার আছে এই আলোচনার, সেই চ্যাপ্টারে গেলে কিন্তু ভাববার বিষয় আছে। এখানে আমি নর্মাল যেটা প্রকৃতির শক্তি বনাম এআই, এই বিষয়টাই আলোচনা করছি। মানুষের যে মস্তিষ্ক, মানুষের যে ব্রেন, সেটা তো প্রকৃতির উপহার। শুধু মানুষ নয়, যে কোনো গাছপালা, প্রাণী, জন্তু, জানোয়ার সবই প্রকৃতির উপহার। তো মানুষ তার মস্তিষ্ককে ব্যবহার করে এইখানে পৌঁছেছে, এবং যারা আমাদের উপর ডমিনেট করছে, টোটাল কন্ট্রোল কায়েম করছে, তারাও তো এই মস্তিষ্ককে ব্যবহার করেই প্ল্যান করে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, প্যান্ডেমিক দিয়ে, হ্যাঁ, বিশ্বযুদ্ধ ঘটিয়ে ওরা মস্তিষ্ককেই ব্যবহার করছে। তাহলে এবার দেখুন, প্রকৃতির সৃষ্টি মানুষ, তাহলে মানুষ কি প্রকৃতির শক্তিকে পরাজিত করতে পারে কখনো? কখনো পারে না, কখনো পারে না। কারণ সৃষ্টি কখনো স্রষ্টাকে অতিক্রম করতে পারে না, কোনোদিনই পারে না। যদিও এরকম অনেক সিনেমা আছে, ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেল, এরকম আর কি, কন্ট্রোলের বাইরে চলে গেল রোবট, এগুলো প্যানিকবাজি, পারে না। এখন আপনি বলতে পারেন যে এই যে ওরা তো ওয়েদার মডিফিকেশন করছে, ওরা ক্লাইমেট কন্ট্রোল করছে হার্ব দিয়ে, এই নিয়ে আমার ভিডিও আছে, কিন্তু সেটা আমি তাও বলেছি, সেখানেও বলেছি, পরেও বলেছি, সেটা একটা মিনিস্কিউল, ম্যাক্সিমাম লেভেলের কখনোই পারবে না। এই দেখুন না কেন, গ্লোবাল ওয়ার্মিং বলতে বলতে কলকাতার মতো জায়গায় কেমন শীতটা পড়েছে,
শীত পড়ছে তো, নাকি শীত পড়েনি? গ্লোবাল ওয়ার্মিং হলে তো এখন যদি ডিসেম্বর মাসে যদি কলকাতায় 40 ডিগ্রি হতো, বীরভূমে 42 ডিগ্রি হতো, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মেনে নেওয়া যেতে পারে আর কি। তো আবহাওয়ার জলবায়ুর আকস্মিক কোনো পরিবর্তন আমি অন্তত দেখতে পাচ্ছি না। আর যারা ওই ফিল লাইকে বিশ্বাস করেন, ওই যে ফিল লাইক এত দেখবেন গরমকালে ওটা দেয় ফিল লাইক, শীতকালে কি দিচ্ছে জানি না, আপনারা একটু দেখে জানাবেন তো। গরমকালে দেখুন, আপনি খুলবেন অ্যাপসটা, খুলবেন কত 34 দেখাচ্ছে, কত ফিল লাইক কত 42। শীতে কি দেখাচ্ছে ফিল লাইক করে? আমার তো চোখে পড়েনি, কারণ ওরা চাইছে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং, গরমের ব্যাপারটা ওটা আপনি ফিল করুন, কষ্ট পান, তাহলে আপনি ভয় পাবেন। শীতটা তো মানুষ জামা কাপড় থাকলে অন্তত কষ্টটা পায় না, তাই ওটা দিয়ে ভয় দেখানো যায় না। যায় কি? যায় না। যারা পথে ঘাটে শুয়ে থাকেন তাদের কথা আলাদা। তো এবার দেখুন, ওরা ভয় দেখানোর কর্মসূচি হিসেবে এই প্যানিকগুলো বিস্তার করছে। এগুলোতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শান্ত থাকুন আর হাসুন, কারণ ওরা এমন বলছে এআই টেকনোলজি প্রয়োগ করে মানুষকে অমর করে দেওয়া যাবে, প্রোগ্রামিং করে, ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, তোরা 1 ফোঁটা রক্ত বানা আগে, 1 ফোঁটা রক্ত বানা। একটা জীব বানানোর কথা নয়, বাদ দিলাম, একটা রক্ত বানা, 1 ফোঁটা রক্ত দিতে হয় আমাদেরকে, রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়, যদিও সেই রক্তর 90%ই ব্যবসা হয়, ফার্মা কোম্পানির প্লাজমার ব্যবসা, জীবনদায়ী ওষুধ তৈরি করে ওরা, আমাদেরই অসুস্থ করে আমাদের জীবন বাঁচানোর জন্য ওরা আবার ওষুধ তৈরি করে, লাইফ সেভিং ড্রাগস বানায় প্লাজমা দিয়ে, রক্ত থেকে। তো সুতরাং এগুলো বানাও, বানিয়ে দেখাও, তারপরে আমি বুঝবো অমর হচ্ছি কিনা। ওগুলো সিম্পলি ওই চাঁদে যাওয়া যেমন করে একটা ওরা করেছিল, টেকনোলজিকে দারুণ একটা জায়গায় পৌঁছে গেছে বলে মানুষকে শ্রদ্ধা সম্ভ্রম আদায় করা, একই রকমভাবে ওরা এক্ষেত্রেও করছে। গভীরে গেলে বুঝতে পারবেন যে বেসিক যে প্রাকৃতিক যে ন্যাচারাল তার কোনো পরিবর্তন ওরা করতে পারেনি। শুধু কি করে, মডিফাই করে, ম্যানিপুলেট করে, কিছুটা মডিফাই করে, ট্রান্সফর্ম করে। দে হ্যাভ নো এবিলিটি টু ক্রিয়েট। আমরা এখনও পর্যন্ত কোনো ক্রিয়েট করতে পারিনি। আমরা ট্রান্সফর্ম করি কিছু ক্রিয়েট করতে পারিনি। আর আদিলগ্ন থেকে মানুষ যে প্রক্রিয়ার মধ্যে মৃত্যুর দিকে এগিয়ে গেছে, সেই প্রক্রিয়া অব্যাহতই আছে। যতই বোটেক্স এনে যৌবন বাড়ান, কি জন্ম, তারপরে একটু একটু করে বড় হওয়া, কিশোর, যুবক, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ়, বৃদ্ধ, বার্ধক্য, মৃত্যু, এই যে একটা চক্র, এটার কিছু পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয়েছে? বরং পড়েছে ওরা। আগে অকালে যুবক অবস্থায় মানুষের হার্ট অ্যাটাকটা হতো না, বালক অবস্থায় হতো না, এখন হচ্ছে। তো এই পরিবর্তনটা ওরা টেকনোলজি দিয়ে করেছে। তো সেটা কি খুব একটা ভালো পরিবর্তন আপনার মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। তো এই ধরনের পরিবর্তন ওরা করতে পেরেছে। তো সেই আমেরিকান চিত্রাভিনেতা, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, 2য় খণ্ডে লিখেছি তাকে নিয়ে বিস্তারিত। তো তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন যে কে বলেছে যে মানব সভ্যতা এগোচ্ছে না? এগোচ্ছে, আলবাত এগোচ্ছে। কারণ প্রতিটি যুদ্ধে ওরা আমাদের ভিন্ন ভিন্ন অস্ত্র দিয়ে মারছে। ইন এভরি ওয়ার দে আর কিলিং আস উইথ মোর মডার্নাইজড ওয়েপন্স। প্রতিটি যুদ্ধে ওরা আমাদের আরও আধুনিক অস্ত্র দিয়ে মারছে। এটাই তো অগ্রগতি, তাই না? তো প্রথম বিশ্বযুদ্ধে কি কামান টামান ব্যবহার হয়েছিল? কামান বা টুকটাক কিছু মিসাইল, তেমন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরে বাবা বড় বড় সব
সাবমেরিন ডুবোজাহাজ, পাইলটবিহীন বিমান হিটলার ব্যবহার করলেন, পাইলট ছাড়াই বিমান চলছে, মিসাইল এবং পারমাণবিক বোমা অবশ্যই, এগুলো দিয়ে মানুষ মেরেছিল ওরা। তাই তো উন্নত হলো, মানুষ মারার পদ্ধতি উন্নত হলো। আর এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যেটা আমি বলেছি, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, পাশাপাশি অন্যান্য সব যুদ্ধও হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে ভৌ দিয়ে। তাহলে এই যে ভৌটা আরও আধুনিক অস্ত্র, সফিস্টিকেটেড অস্ত্র, যেটা মানুষ ভাবেনি যে হ্যাঁ ওটা দিয়েও কিন্তু যুদ্ধের কাজটা হয়, অর্থাৎ ডিপপুলেশন হয়। যুদ্ধের একটা বড় কাজ হচ্ছে ডিপপুলেশন, তো আর ধ্বংস করে রিকনস্ট্রাকশন। ধ্বংস না করলে আপনি চাহিদা তৈরি করবেন কি করে, যাতে করে আপনি আবার ভেঙে বানাবেন না। তো এই দেখুন, লকডাউন করেও ওই একই রকমভাবে জীবন জীবিকা ধ্বংস করে রিকনস্ট্রাকশনের সুযোগ পলিসি দিয়ে তৈরি করছে ওরা, তাই তো। সুতরাং এই এআই অবশ্যই মানুষের কাজ, কোন কোন সেক্টরে মানুষ কাজ হারাতে পারেন, এআইকে দিয়ে ওরা কী করে টোটাল কন্ট্রোল কায়েম করতে পারে, এগুলো নিয়ে আলোচনা আগে আমরা করেছি, এখানে আমি করছি না। এবার আসছি দ্বিতীয় চ্যাপ্টারে। প্রশ্নটা আরেকবার করি, এআই কি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যেতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, পারে। আমি আগে যে চ্যাপ্টারটা বললাম সেটা স্বাভাবিকভাবেই, যদি করোনামৃত দেওয়ার আগে যদি এই প্রশ্নটা করা হতো, তাহলে আমি ওই উত্তরটা দিতাম যেটা প্রথম চ্যাপ্টারে বললাম। কিন্তু করোনামৃত গোটা বিশ্বে দেওয়া হয়েছে এবং আরও অমৃত আসছে, তো অন্য অমৃত কথা ছেড়েই দিলাম। করোনামৃত যে হারে গোটা বিশ্বে দেওয়া হয়েছে, সেই পার্সপেক্টিভকে মাথায় রাখলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু হ্যাঁ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কি বিশ্বাস হচ্ছে না? আসছি এক এক করে কেন বললাম। করোনা ভ্যাকসিন, যেটা ভেক্টর ভাইরাল ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হয়েছে, কোভিশিল্ড, এবং প্রথম তা গোটা বিশ্বে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে এবারে, সবই এক্সপেরিমেন্টাল ভ্যাকসিন, মেসেঞ্জার আরএনএ অথবা ভেক্টর ভাইরাল, যে একেবারে নতুন টেকনোলজি, এভাবে আগে কখনো দেওয়া হয়নি। তার এফেক্ট মস্তিষ্কের ওপর কী করতে পারে, আগামীতে কি ঘটাতে পারে, কি ঘটতে পারে মানুষের দেহ, মন এবং মস্তিষ্ক, সেটা কিছু কিছু আমরা কিন্তু টের পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। আর তাই প্রি প্যান্ডেমিক মানুষের বুদ্ধি বা চেতনা পোস্ট প্যান্ডেমিক এ যখন আরও এগোচ্ছি, আমরা অতিক্রম করে যাচ্ছে, একই রকম থাকবে। আজ থেকে 20 বছর বাদে, 50 বছর বাদে কি মানুষের বুদ্ধিবৃত্তি, এখন আমাদের মতো কিছু মানুষ তবুও ব্যতিক্রমী চিন্তাভাবনা করতে পারছি। গোটা বিশ্ব জুড়েই তো আমরা এখনও আছি বলেই তো ওরা ভয় পাচ্ছে, সিদ্ধান্তকে ডিলে করছে অনেক ক্ষেত্রে। তত মানুষের সংখ্যা কি আগামীতে, আফটার 50 ইয়ার্স, নট 50 ইয়ার্স, সে 25 ইয়ার্স, 30 ইয়ার্স থাকবে কি? এই প্রশ্নটা আমি তুলে দিলাম এবং এই প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে দেখে নিই আমাদের মস্তিষ্কের যে চিন্তন, থিঙ্কিং, র্যাশনাল থিঙ্কিং, যে জায়গাটা, যেখান থেকে যাকে র্যাশনাল থিঙ্কিংয়ের উৎস বলা হয়, সেটা কি? প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা কপাল, ফোরহেডের পেছনে থাকে, তাই প্রিফ্রন্টাল কর্টেক্স, যেখানে যার মাধ্যমে আমরা র্যাশনাল থিঙ্কিং করি, যুক্তিবাদী চিন্তা করি। এই করোনামৃত তথা লকডাউনের পিছনে অভিসন্ধি বোঝার জন্য কোনটা দরকার ছিল?
অবশ্যই এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ব্যবহার র্যাশনাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই প্রিফ্রন্টাল কর্টেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ গেল। এবারে আসছে বায়োলজিক্যাল রিফ্লেক্স। কি? বমি করছেন, হাঁচি, কাশি, এই যে বায়োলজিক্যাল রিফ্লেক্স যেগুলো আমাদের হয়, আগুনে হাত লাগলো, হাত সরিয়ে নিলেন, এই বায়োলজিক্যাল রিফ্লেক্স কোথা থেকে হয়? উৎস কোথায়? কন্ট্রোল করে কে? মেডুলা অবলাঙ্গাটা, ব্রেন স্টেমের একটা অংশ বলা যেতে পারে। হ্যাঁ, উইল রজার্স, আমি লিখেছিলাম, উইলটা মনে পড়ছিল, রজার্সটা মনে পড়ছিল না। সমীর মিস্ত্রি, ধন্যবাদ তোমাকে। নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, তুমি আসছো 28শে ডিসেম্বর। তো এই যে মেডুলা অবলাঙ্গাটা, সে বায়োলজিক্যাল রিফ্লেক্স সেখান থেকে নিয়ন্ত্রিত হয়, হাঁচি, কাশি, বমি। আর আমাদের আবেগ, উত্তেজনা, রাগ, লিম্বিক সিস্টেম বলে, সেটা থ্যালামাস, হাইপোথ্যালামাস ইত্যাদির অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এই মস্তিষ্কের এই বিভিন্ন অংশের সমন্বয়ে গড়ে ওঠা লিম্বিক সিস্টেম, যেটা আমাদের আবেগকে, ইমোশনাল আসপেক্টকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। হ্যাঁ, খুব সংক্ষেপে এটাই। এমনকি রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে শুরু করে রাগ, ক্রোধ, এই বিভিন্ন যে আপনার উত্তেজনা হচ্ছে ফিজিক্যাল, এই সমস্ত কিছুকে এই লিম্বিক সিস্টেম নিয়ন্ত্রণ করে। এইবার দেখুন, এটা জেনে গেলেন, জানেন আপনারা, আমি একটু ঝালিয়ে নিলাম আর কি, না জানার কিছু নেই, এসব বলে বেসিক বিষয়। এবারে আমি একটা প্রশ্ন রাখি, আপনার অধীনে দুটো পোষা প্রাণী আছে, আপনার কন্ট্রোলেই আছে তারা, একটা বেড়াল আর একটা বাঘ। এবার আপনার মনে হচ্ছে যে আপনি চাইছেন বাঘটাকে, চিরকাল কি হবে, বেড়াল বাঘের মধ্যে লড়াই হলে কে জিতবে? বাঘই জিতবে, স্বাভাবিক কথা, কুকুরই হোক আর বেড়ালই হোক। তো এবার আপনি চাইছেন যে না, বেড়াল জিতুক, বাঘ হেরে যাবে, আমি চাই বাঘ হেরে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনার সামনে কি অপশন আছে? দুটো অপশন আছে। বেড়ালকে বাঘের মতো শক্তিশালী করা, তার আকার প্রকার, হিংস্রতা, তার শক্তি, মাসল পাওয়ার, থাবার শক্তি, ক্ষিপ্রতা, ওজন, সমস্ত কিছু বাড়িয়ে বাঘের সমকক্ষ করা, বা শুধু সমকক্ষ নয়, বাঘের চেয়ে শক্তিশালী করা যদি যায়, তবেই আপনি বাঘকে বেড়াল দ্বারা পরাস্ত করতে পারবেন। ইয়োর ক্যাট ক্যান ডিফিট ইয়োর টাইগার। পারবেন? সেটা কি সহজ হবে? হবে না, মারাত্মক কঠিন কাজ হবে। বেড়ালকে আপনি বাঘে পরিণত করছেন, হ্যাঁ, বাস্তবে। আমি ওই সেই সন্ন্যাসীর সেই ম্যাজিকের গল্পের কথা বলছি না, ওই যে যা ইঁদুর হয়ে যা, সেই গল্পটা মনে পড়ে গেল আমার, ওটাতে যাচ্ছি না। আপনি প্র্যাকটিক্যালি বিষয়টা ভাবুন। একটা বেড়ালকে বাঘে পরিণত করতে গেলে আপনাকে যা এফোর্ট দিতে হবে বা সে টেকনোলজি দিতে হবে, সেটা কি আপনার আয়ত্তে আছে? নেই। কিন্তু উল্টো আরেকটা অপশন আছে, কি? বাঘটাকে এমনভাবে করতে পারেন আপনি, বাঘের শরীরে এমন কিছু প্রয়োগ করতে পারেন, টেকনোলজি আছে আপনার কাছে, যাতে করে বাঘটা এত দুর্বল হয়ে যাবে ফিজিক্যালি যে সে বেড়াল সহজেই তাকে পরাস্ত করতে পারবে। কি এবার কিছু বোঝা গেছে? হ্যাঁ, এটা রূপক। বাঘটা হচ্ছে অরিজিনাল ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স, আমরা মানুষের মধ্যে
আর বেড়ালটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে কি হলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কখনোই অরিজিনাল ইন্টেলিজেন্স বা হিউম্যান ইন্টেলিজেন্সকে পরাজিত করা যাবে না। তাহলে কখন যাবে? বাঘকে কি করতে হবে? এমন কিছু প্রয়োগ করতে হবে যাতে করে বাঘ দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায় তার শক্তি, এবং বেড়াল বাঘের ওপর দখল কায়েম করতে পারে। ব্যাপারটা কি তাই হচ্ছে না? আসুন এবার একটু গভীরে যাই। মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তাকে ছাপিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওরা করে ফেলেছে। এই বাঘকে বেড়ালের চাইতেও দুর্বল করে দেওয়ার পদ্ধতি কি? দুটো পদ্ধতি। একটা হলো এম্পিরিক্যাল, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। এম্পিরিক্যাল অর্থাৎ যেটা বোধ বুদ্ধি এই অ্যাঙ্গেলে যদি বলা হয়, সে একটা পদ্ধতি প্রয়োগ করে, অর্থাৎ প্রোগ্রামিং করে, বোধ বুদ্ধির প্রোগ্রামিং এমনভাবে করা, সফটওয়্যার বলতে পারেন মস্তিষ্কের এম্পায়ারিক্যাল যেটা আসপেক্ট আর কি, সফটওয়্যার যদি বলেন, সেটাকে এমনভাবে শেপ করা, অভিমুখ দেওয়া, যাতে করে সে থিঙ্কিং যে আসপেক্টটা, যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল, যেটা আমাদের শক্তি, যার মাধ্যমে আমরা এসব ধরে ফেলতে পারছি, সেটা বিলুপ্ত হয়। এক নম্বর। সেটা কিভাবে হবে আসছি। আরেকটা কি ফিজিওলজিক্যাল আসপেক্ট, অর্থাৎ ফিজিক্যালি, যেটাকে আপনি হার্ডওয়্যার বলতে পারেন, যেটা আমাদের শরীর, তাই তো? মস্তিষ্কের দুটো অংশ, একটা কোষ, ব্রেন সেল, তাই তো? যেটা ভিজিবল, আপনি একটা মানুষের শবব্যবচ্ছেদ করলে আপনি মস্তিষ্কটা দেখতে পান। আর যেটা ভেতরে থিঙ্কিংটাকে আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলছি সফটওয়্যার, তো প্রকৃতির দেওয়া সফটওয়্যার। তাহলে আপনি ফিজিওলজিক্যালি তাকে যদি ড্যামেজ করতে চান, মস্তিষ্ককে, তার কার্যক্ষমতাকে হ্রাস করার জন্য, তার কি কি পদ্ধতি আছে এটা পরে আসছি। আরেকটা যেটা প্রথমে কি বললাম, সফটওয়্যার, তারপরে হার্ডওয়্যারে আসছি, যেটা ওরা তৈরি করে ফেলেছে এবং প্রয়োগ হচ্ছে। থিঙ্কিং পাওয়ারকে, যেটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের অবদান, রেশনাল থিঙ্কিংকে, পাশাপাশি অবশ্যই তার সঙ্গে ইম্যাজিনেশন, অনেক কিছু আছে এই কর্টেক্সের মধ্যে। তো সেইটাকে ধ্বংস করতে গেলে সফটওয়্যারের দিক থেকে কি করতে হবে? ব্রেন ওয়াশ করতে হবে। মানে ওই যে ব্যাপারটা আমাদের মস্তিষ্কে আছে, সেটাকে ওয়াশ করে আউট করে দিতে হবে, করে সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা ওরা করছে। এবার আপনি মিডিয়ার কথা বাদ দিন, পরে আসছি, ওটা আপনারা জানেন মিডিয়া কি করে কি করছে, আমরা জানি। বাচ্চাদের বইগুলোর দিকে তাকান। এবার বাচ্চাদের বইগুলোর দিকে তাকান, যারা স্কুলে পড়ান তারা বাচ্চাদের যে বইগুলো, সিলেবাসগুলো হচ্ছে, আগে থেকেই শুরু হয়েছে, যেটা এখন আরও তীব্র আকার ধারণ করছে, সিলেবাস, পড়াশোনা, পরীক্ষার ধরন ধারণ, পড়ানোর বিষয়বস্তুগুলো দেখুন। সেখানে থিঙ্কিং করার, চিন্তা করার জায়গাটাই ওরা রাখতে চাইছে না। প্রধান উদাহরণ আমি একটা করে বলবো, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় আমার। ছোটোবেলায় দেখবেন আমরা যারা পড়াশোনা করেছি, তারা ক্লাস 8-9-এও, মাধ্যমিকেও বড় বড় উত্তর আমরা লিখেছি, ন্যারেটিভ বলা হয়, গল্পের উত্তর, বড় বড় সাবস্টেন্স লিখেছি, সামারি লিখেছি, স্টোরি রাইটিং করেছি, ট্রান্সলেশন করেছি, প্যাসেজ ট্রান্সলেশন করেছি, প্রেসি করেছি আমরা। মাধ্যমিক লেভেলেও করেছি, উচ্চ মাধ্যমিকে তো আরও বড় বড় ব্যাপার ছিল। এই ন্যারেটিভ রাইটিংয়ে, প্রোজ রাইটিং বলুন বা ট্রান্সলেশন বলুন, যেগুলোতে আমরা ব্রড টাইপ রাইটিং বলি, সেগুলোতে আমাদের মস্তিষ্কর কাজে লাগে। প্রিফ্রন্টাল কর্টেক্স কাজে লাগে।
বেশি করে কাজে লাগে, তাই তো? তো ওগুলো কি এখন আছে? নেই। কি আছে? মাল্টিপল এমসিকিউ, টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক। এই টিক 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 করতে করতে মানুষের অস্তিত্ব, মানুষের ভাবনা টিক 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 করতে 12টার দিকে চলে গেছে অনেকের, অনেক বাকি বাচ্চাদের যাবে, 12টা বাজবে, ঘড়ি টিক টিক। এটা প্ল্যানফুলি করা হচ্ছে, সব টিক মার্ক। কোথাও লেখার 1 পাতা লিখবে, 2 পাতা লিখবে কোনো প্রশ্নের ব্রড টাইপের, কোনো জায়গাই নেই। তাহলে এই পড়ুয়ারা, এই শিশুরা, তার সঙ্গে মোবাইল অ্যাডিকশন তো বাদই দিলাম, মোবাইল অ্যাডিকশন থেকে শুরু করে বিভিন্ন রকমের রিল, এগুলো তো ছোটোবেলা থেকেই সব দেখছে, বাবা মাও দেখছে। এই করতে করতে যখন তারা বড় হবে, নাগরিক হবে, 18 বছর অতিক্রম করে যাবে, তখন তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করবে? কতটা কাজ করবে? আমরা করতে পারছি, আমরা ভাবতে পারছি, কারণ আমরা এমন একটা সিলেবাস অতিক্রম করে এসেছি যখন জায়নিস্ট শক্তি কমপ্লিট কন্ট্রোল থেকে দূরে ছিল। সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল বলে একটা ব্যালেন্স রাখা যাচ্ছিল। লেনিনের সোভিয়েত ইউনিয়ন নয়, কিন্তু সেটা দালাল ছিল। স্টালিনের সোভিয়েত ইউনিয়ন, যেটা কোল্ড ওয়ার তৈরি করেছিল, জায়নিস্ট শক্তির বিরুদ্ধে পাল্টা অর্থনীতি তৈরি করে। তো যাই হোক, তো সেই সময়ে আমরা মাধ্যমিকে যে লেভেলের সিলেবাস করেছি, উত্তরপত্র লিখেছি, উচ্চ মাধ্যমিকে যা লিখেছে, তার মধ্যে কিন্তু র্যাশনাল থিঙ্কিং করার, প্রিফ্রন্টাল কনটেক্সের ব্যবহারের সুযোগ ছিল, এখন নেই। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। অর্থাৎ তার সঙ্গে এই রিল থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এগুলোর কন্টিনিউয়াস এবং গেম, মারাত্মক গেম, তথাকথিত সেলিব্রিটিরা গেমের বিজ্ঞাপন দিচ্ছেন এবং সেখানে বলছেন যে আদত লাগ সকতি হ্যায়, জমেদারি সে খেলিয়ে। ওরে বাপরে, প্লে উইথ রেসপন্সিবিলিটি, ইউ মে বি অ্যাডিক্টেড, বলে দিচ্ছে। মানেটা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ ইয়ং জেনারেশনের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপকে শেষ করার, ধ্বংস করার যাবতীয় বন্দোবস্ত করা হয়ে গেছে। তাই এই অবস্থায় যদি সফটওয়্যার এরকমভাবে কাজ করে, তাহলে আগামীতে যে হিউম্যানয়েড, আমি একটা পার্ট বলছি মাত্র, যে রোবট ওরা বলছে, রোবট মানুষের চাইতে এগিয়ে যাবে, সেটা কি অসম্ভব কিছু? না, সেও তো টিক মারবে, এও তো টিক মারে, তাই তো? তাহলে কি থাকবে মানুষের? মেডুলা অবলঙ্গটা নিয়ে ওদের চিন্তা নেই। মানুষ মূত্রত্যাগ করুক, কাশুক, হাগুক, হাঁচি দিক, ওদের কিছু যায় আসে না, থাক ওটা, কোনো ওদের সমস্যা নেই। ওদের ভয় প্রিফ্রন্টাল কর্টেক্সকে, আর কিছুটা ভয়, পুরোটা বলবো না, সেটা হচ্ছে ওই লিম্বিক সিস্টেমকে, যেটা মস্তিষ্কের একদম গভীরে থাকে, আবেগ অনুভূতির জায়গা। কিন্তু মূল টার্গেট প্রিফ্রন্টাল কর্টেক্স। এই যে একটা প্রোগ্রামিং ওদের মধ্যে ছোটোবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, জানেন নিশ্চয়ই, ফেমিনিজম থেকে শুরু করে জেন্ডার জাস্টিসের নাম করে হোমোসেক্সুয়ালিটি, গে রিলেশনশিপ, লেসবিয়ানিজম, ট্রান্সসেক্সুয়াল, এগুলোকে এখন পড়াশোনার মধ্যে ঢোকানো হয়েছে সিলেবাসের মধ্যে। এখনও যারা বুঝতে পারছেন না, পড়াতে হচ্ছে না সেভাবে, আগামী 2-1 বছরের মধ্যেই দেখতে পাবেন যখন বেসরকারিকরণ পুরো দমে হয়ে যাবে। হচ্ছে, প্রসেসটা চলছে। কানাডা থেকে শুরু করে প্রথম বিশ্বের স্কুলগুলোতে এগুলোই এখন অনেক আগেই চালু হয়ে গেছে। আর একটা খবর আপনাদের জানিয়ে রাখি, আগামীতে তৈরি থাকুন। সরকারি চাকরি বাকরি তো প্রায় শেষ, 2-1টা যা টিকে থাকবে, বা কর্পোরেট লেভেলই বলুন, সেখানে কাদের অগ্রাধিকার দেওয়া হবে বলুন তো? এবার জায়নিস্টরা কি করবে এবারে? এটা কিন্তু প্ল্যানফুলি করা হয়েছে,
এবং আগামীতে সেদিকেই যাবে। কি অগ্রাধিকার কি মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সিস্টেমের যে আমাদের ভারতবর্ষের কথাই যদি বলি, এই যে সাইকোলজিটা ছিল সেটাকেই ওরা ইউজ করেছে। ধরুন আজ থেকে 200 বছর আগে কোনো কর্মক্ষেত্রে যদি বিবেচনা করা হতো, তাহলে কাকে অগ্রাধিকার দেওয়া হতো, পুরুষ না নারীকে? না, অবশ্যই পুরুষকে। 200 বছর আগের কথা বলছি। ও নারীরা পারে নাকি? দূর, পুরুষই পারে। পুরুষকে রাখো, নারী রাখা মানে ঝামেলা। তারপরে কি হলো, যখন এই জায়নিক শক্তি আস্তে আস্তে ক্ষমতা দখল করলো টোটাল, ওরা নারী পুরুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করলো, যেটা পরিপূরক হওয়ার কথা, কমপ্লিমেন্টারি হওয়ার কথা, একে অপরের কমপ্লিমেন্ট, সেটা হয়ে গেল একে অপরের কম্পিটিটার। সেটা তৈরি করলো ওরা। এখন দেখবেন ব্যাপক ঘৃণা ওরা প্রমোট করছে, ধর্ষণ থেকে পুরুষকে ধর্ষক বানিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হবে। সেটা আপনারা জানেন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তারপরে কি হলো, ইচ্ছে করে নারীকে প্রমোট করা শুরু হলো চাকরি বাকরির ক্ষেত্রে। আমি কিন্তু কোনো নারীকে বা পুরুষকে এখানে আলাদা করে উৎকৃষ্ট নিকৃষ্ট কিছুই বলছি না, আমি পলিসিটা বলছি। কেন করলো এটা? ওরা করবে, আপনি কি করবেন? আপনার তো কিছু করার নেই। আপনি চাকরি করতে যাচ্ছেন, চাকরির যে পলিসি, কিভাবে লোক নেওয়া হবে, এটা তো কর্তা ব্যক্তিরা ঠিক করছেন, এবং তাদের উপরে যেমন নির্দেশ আছে তারা সেভাবেই পালন করছেন। সেক্ষেত্রে কী হলো, নারীকে অগ্রাধিকার দেওয়া হলো আস্তে আস্তে। পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা বাড়তে লাগলো, দেখবেন আস্তে আস্তে। তার মানে আমি নারীকে অযোগ্য এমন কিছু বলছি না, কিন্তু আমি পলিসির কথা বলছি। এবার কি হলো, ওরা কেন এটা করলো, খুব ইন্টারেস্টিং। এতে করে অবশ্যই অনেক নারী স্বাবলম্বী হলেন, কোনো সন্দেহ নেই, ভালো কথা অবশ্যই। কিন্তু পাশাপাশি ওরা জানে যে এতে করে পুরুষের তো একটা ইগো আছে, তাকে মানিয়ে নেওয়া, সে তো খুব একটা বদলায়নি রে ভাই, প্রাকৃতিক ব্যাপার। একটা ভালো বই আছে, মেন আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভেনাস, জন গ্রের লেখা সম্ভবত। এটা তো বৈশিষ্ট্য, ওটা বদলাবে কি করে? শুরু হয়ে গেল টাসেল, ডিভোর্স বাড়তে শুরু করলো। ওরা এটাই চেয়েছিল। এখন দেখবেন আর হবে না, কিন্তু নারীদের যে সুযোগটা ওরা দিয়েছিল বিগত, ধরুন এই 50 বছরই বলবো, 50 আরও একটু কম, 30-40 বছর ধরে গণহারে যে নারীদের সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া, তার উদ্দেশ্য কিন্তু ওটাই ছিল, পরিবারে ভাঙন ঘটানো। তার মানে এই বলছি না যে নারীরা চাকরি পেলেই পরিবারে ভাঙন ঘটে, তা বলছি না, কিন্তু মোটেই না। আমি বলতে চাইছি যে একটা ন্যাচারাল ক্ল্যাশ হওয়ার একটা সুযোগ করে দেওয়া হলো, কারণ পুরুষ তো বদলায়নি, আর নারীদের তো দিন দিন ধরে পায়ের তলায় রাখা হয়েছিল। এ তো অনস্বীকার্য, এটা তো অস্বীকার করা যাবে না, ইতিহাস তো তাই বলে। এবার সেই নারী তো তার প্রতিবাদ রাখবেই তো না, প্রতিবাদ সে রাখবেই। সেখান থেকে একটা কনফ্লিক্ট তৈরি হলো, এবং অনেক পরিবার এভাবেই, ইউরোপে সিঙ্গেল ওমেন বা সিঙ্গেল প্যারেন্ট আপনি দেন, ওখানে ফ্যামিলি পাবেন না, যেটা আমাদের দেশেও প্রক্রিয়া শুরু হয়ে গেল। এতে করে ওদের কি লাভ হলো? ওদের লাভ হলো যে পপুলেশন কমে গেল। ডিভোর্স হয়ে গেলে পপুলেশন কমবে, তাই তো? পাশাপাশি নারী পুরুষের যে একতা বা একসাথে কাজ করার যে মানসিকতা, সেটাও চলে যাবে। এটা কিন্তু ওরা চেয়েছে, এটা ওদের পলিসি ছিল, পলিসিটাকে রূপায়িত করেছে। তার মানে এই নয় সব ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু একটা উল্লেখযোগ্য ক্ষেত্রে এটা হয়েছে। এটা পলিসি ছিল, এবং এইটার সুযোগ আমরাই দিয়েছি, কারণ আমরা নারীদেরকে সেই বৈদিক যুগের গল্প টল্প ভুলে গিয়ে আমরা মধ্যযুগে আসার পরে মনুসংহিতা যখন কায়েম হয়ে গেল কম বেশি আমাদের দেশে, নারীদের যে পরিণতি করে রাখা হয়েছিল আমাদের দেশে, এ নিয়েও আমি লিখেছি। সেটা অত্যন্ত নক্কারজনক। তো সেটা আমাদের ধর্ম ব্যবসায়ীরা তারা করেছিলেন, তার ফলেই এই একটা বিদ্যাসাগরের মতো মানুষের দরকার পড়েছিল। তো এবং সেক্ষেত্রেও দেখুন, মজার কথা, ওখানেও দেখুন ওই যে মগজটা উনি ব্যবহার করেছিলেন, পরাশর সংহিতাকে উল্লেখ করে, যেটা অনেক আগে লেখা হয়েছিল পরাশর। তো সেখানে পরাশর অনুমোদন দিয়েছিলেন বিধবা বিবাহের, পরিষ্কারভাবে, নষ্টে জীবে।
হ্যাঁ, তো ওই যে পর্যবেক্ষণটি শ্লোকটিকে তিনি ব্যবহার করলেন বিধবা বিবাহের পক্ষে যুক্তি হিসেবে, তাই তো? তাহলে আমাদের পলাশর সংহিতার ওই সময়ও বিধবা বিবাহের অনুমোদন ছিল, তাহলে পরে কেন উঠে গেল ধর্ম ব্যবসায়ীদের খপ্পর, তাই তো? তো যাই হোক, তো এগুলো নারীদের মধ্যে দীর্ঘকাল ধরে একটা মনস্তত্ত্ব তৈরি করেছিল, যে সেটাকেই ওরা কাজে লাগালো। এটা আমাদেরই ব্যর্থতা, আমাদের পুরুষদের ব্যর্থতা, ধর্ম ব্যবসায়ীদের অভিসন্ধি, সমস্ত কিছু মিলে এটা ঘটেছিল। ওরা কাজে লাগালো, কাজে লাগিয়ে এরকম একটা স্পিরিট তৈরি করলো ওরা, এবং নারীবাদী যেটা তৈরি করা হলো ফেমিনিজম, সেখান থেকেই কিন্তু উঠে আসা। ওই যে অত্যাচার নক্কারজনক অবস্থা করে রাখা হয়েছিল, সেখান থেকে আর কি হতে পারে, নারীবাদ প্রমোশনের একটা সুন্দর একটা ক্ষেত্র আমাদের দেশ তৈরি করে রেখেছিল। এক্সট্রিমিটি বিগেটস এক্সট্রিমিটি। চরম পন্থা চরমেরই জন্ম দেয়, সেটাই ওরা কাজে লাগালো, হলো। কিন্তু এরপর কি হবে? এরপরে একজন ঠিকঠাকই বলেছে, এটা আমি মানে বহু আগেও কয়েকবার ভিডিওতে বলেছিলাম, যে ট্রান্সজেন্ডারদের এবার সুযোগ দেওয়া হবে সর্বক্ষেত্রে, পুরস্কার বলুন, লেখক হিসেবে বলুন, সাহিত্যিক হিসেবে বলুন, বা ইনফ্লুয়েন্সার হিসেবে বলুন, বা ভালো পরিবেশ কর্মী হিসেবে বলুন, সরকারি চাকরি আইএএস বলুন, আইপিএস বলুন, বিভিন্ন ক্ষেত্রে যতটুকু সুযোগ কর্মসংস্থানের ক্ষেত্রে থাকবে আগামীতে, ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের সুযোগ দেওয়া হবে বেশি করে। এইটা কিন্তু কিছুদিন, কয়েক বছর আগেই এই সূত্রপাত ওরা করে ফেলেছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা পলিসি কিন্তু। এতে করে আবার আমি ট্রান্সজেন্ডারদেরকে ছোট করছি না, বা নারীদের পুরুষদের কাউকে ছোট করছি না। আরে ভাই, চাকরিটা আপনি পাবেন কি করে? পলিসি তো ওরাই তৈরি করে, আপনি কি করবেন? যোগ্যতার ডেফিনেশন ওরা তৈরি করে, আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনার হাতে তো কিছুই নেই, প্রকৃতিও চলে গেছে, জমি নেই, ফসল ফলিয়ে খাবেন সেই জায়গাটাও নেই আপনার, কি করবেন? তো এই পলিসি হিসেবে ওরা এবার ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করবে। এটা আমি আগে বলেছি, সম্ভবত বাংলা সাহিত্যের লেখকদের মধ্যে আমরা যারা আছি, এই পর্যবেক্ষণগুলো মানে লেখক হিসেবে আমি এগুলো আগে বলেছি, বহু আগেই বলেছি, আপনারা সেটা বুঝতে পারছেন, অনুভব করছেন। তো কিভাবে প্রমোট করবে, কি পদ্ধতিতে প্রমোট করবে, এই বিষয়টাও কিন্তু আমি কাহিনী মানে রিলেট করে আমি পরবর্তী গ্রন্থে রেখেছি কিন্তু। কারণ কোনো একটা বিষয়কে লিখতে গেলে এই সময়ের সঙ্গে রিলেট করতে হয়, তথ্য সমৃদ্ধ রিলেট করতে হয়। তো এই যে ট্রান্সজেন্ডার প্রমোট করবে কেন ওরা? ওই একই কারণে, যেখানে খেয়াল করে দেখবেন, সমাজ যাদেরকে ব্রাত্য করে রেখেছিল, এক সময় ব্রাত্য করে রেখেছিল, তাদেরকেই কিন্তু ওরা জাস্টিস করছে। কিন্তু ওরা, খেয়াল করে দেখুন, নারীদের ব্রাত্য করে রেখেছিলাম আমরা, অস্বীকার করে তো লাভ নেই। আমাদের ধর্মশাস্ত্রে, ধর্মগ্রন্থে কোথায় এরকম ছিল না, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের চক্করে পড়ে আমরা করেছিলাম। তাহলে নারীদের সুযোগ দিয়ে ওরা জাস্টিস করলো, পাশাপাশি ওদের পলিসিটাও কিন্তু রূপায়িত হলো। কি বুদ্ধি দেখুন ওদের! আই রেসপেক্ট দ্য জায়নিস্ট ব্রেন। এবার ট্রান্সজেন্ডার হিজড়ে বা যাই বলুন, যেভাবেই বলুন, আমরা এই যে কিন্নর বলুন, বিভিন্নভাবে তাদেরকে তো মারাত্মক অপমানের মধ্যে আমরা রেখেছিলাম। এ নিয়ে আমার লেখাও আছে, হাসপরিং বলে একটি বইয়ে সেই লেখাটি রয়েছে, ফেসবুকে মাঝে মধ্যে দিই আমার অনুভূতির কথা। সেটা ছিল অনিবার্যভাবে ছিল, আমরা দেখেছিলাম যে তাদেরকে আমরা মানুষ জ্ঞান করতাম না, এবং তারা এমন একটা বিষয়ের মধ্যে, মানে একটা চক্করের মধ্যে পড়েছিল, তাদের জীবন জীবিকা, তাদের থাকার জায়গা, তাদের গুরুমা, তাদের সমস্ত কিছু মিলে একটা অন্য জগৎ হয়ে গেল, তাই তো? এবার তাদেরকে জাস্টিস করতে হবে, আর তাদেরকে জাস্টিস করতে গিয়ে ওরা আবার ওই ওদের এজেন্ডাটাই পূর্ণ করবে। কি বুদ্ধি বলুন দেখি! কি ফ্যামিলির কনসেপ্ট শেষ পুরো। এবং আমেরিকায় এমন এমন আইন এসেছে, যেটা আমি ভিন্ন ভিডিওতে বলেছি, যে কোনো ছেলে বা মেয়ে যদি
জেন্ডার চেঞ্জ করতে চায়। ট্রান্সজেন্ডার হলে কিন্তু দেখবেন মজার কথা কি, প্রডিউস করার ক্ষমতা থাকে না, মানে সে কিন্তু বাবা বা মা হতে পারবে না। মজাটা এখানে। সে অনেক আর্টিফিশিয়াল এই করেও খুব রেয়ার ক্ষেত্রে হয় না। তাহলে ট্রান্সজেন্ডারকে ওরা কেন প্রমোট করছে? সেই ডিপপুলেশন প্রোগ্রাম, যাতে করে সন্তান ধারণ করার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে। সেখানে আইন হয়েছে, যদি কোনো ছেলে বা মেয়ে জেনারেলি উল্টোটা আমরা দেখতে পাচ্ছি, মানে ছেলে থেকে মেয়ে হওয়ার ট্রেন্ডটাই বেশি, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এটা। তো সে যদি চায় বা ইচ্ছে প্রকাশ করে, ব্যাস ওইটুকুই যথেষ্ট। শুধু একটা ফোন করবে যে আমি হতে চাই, তার বাবা মার অনুমতির দরকার নেই। শুধু নাবালকও যদি হয়, বাবা মার অনুমতির কোনো দরকার নেই, সরাসরি লোকজন এসে তাকে তুলে নিয়ে গিয়ে অপারেশন করে স্টেপ বাই স্টেপ তাকে ট্রান্সজেন্ডারে পরিণত করবে। পুরুষ থেকে নারী বানিয়ে দেবে, নারী থেকে পুরুষ বানিয়ে দেবে, যাই হোক ট্রান্স বানিয়ে দেবে। এটা আইন হয়ে গেছে আমেরিকায়। এটা নিয়ে প্রতিবাদ উঠেছে। ভাবতে পারেন, বা আমার অনুমতি নেই, থাকলেও না থাকলেও চলবে না, দরকার নেই। মাইনরের ক্ষেত্রেও দরকার নেই, অথচ টাচের ক্ষেত্রে, যৌনতার ক্ষেত্রে মাইনর কোনো নারীর সাথে কোনো কেউ কিছু করলে পক্সকো আছে, কত রকম ডেঞ্জারাস সব পক্সো থেকে শুরু করে অনেক রকম আইন টাইন আমাদের দেশে আছে। ওরা পেডোফাইল বলছে কম বয়সী বাচ্চা কাচ্চাদের সঙ্গে শারীরিক কোনো কিছু চেষ্টা করলে, শিশুকাম বলছে, অথচ এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আইন, ওরাই তো রাজা, ওরাই তো বানায়, ওদের যা সুবিধে ওরাই বানায়। তাহলে এই ট্রান্সজেন্ডারদের আপনারা দেখতে পাবেন আগামীতে বিভিন্ন পদে, অনুষ্ঠানে, পুরস্কারে, খেলাধুলায়, শিরোপায়, মুকুটে, মাইনেতে, সর্বত্র দেখতে পাবেন। এটাই প্রমোট করা হবে, বেশি সংখ্যায় এদেরকে প্রমোট করা হবে, যাতে করে মানুষ আগ্রহী হয়ে ওঠে, বাবা তাই তো চাকরিটা পাবো, অমুকটা পাবো, পুরস্কারটা পাবো, সমাজসেবার সম্মানটা পাবো, অর্থ পাবো, অমুক পাবো, তমুক পাবো, কবি হিসেবে সম্মান পাবো, শিল্পী হিসেবে সম্মান পাবো, ফিল্ম স্টার হিসেবে সম্মান পাবো, পরিবেশকর্মী হিসেবে সম্মান পাবো। এগুলো করতে থাকবে ওরা, তাতে করে ওদের এজেন্ডাও পূর্ণ হবে, ডিপপুলেশন প্রোগ্রামও পূর্ণ হবে, মানুষের মূল্যবোধকে ওরা আঘাত করবে এইভাবে। ইন্টারেস্টিং, রিয়েলি কুডোজ টু দেয়ার রেশিওশনেশন। কত আগে ওরা ভাবে। যাই হোক, এবারে আসছি, আমরা এতক্ষণ আলোচনা করলাম এম্পাওরিক্যাল জায়গাটা, অর্থাৎ মস্তিষ্কের সফটওয়্যারকে ওরা কীভাবে নিয়ন্ত্রণ করছে। এই এখনকার পড়ুয়াদের আগামীটা কীরকম হতে পারে সফটওয়্যারের অ্যাঙ্গেলে তারা ভাবতেই পারবে না। তারা যন্ত্রের মতো যেমন করে রোবট দেখবেন এরম করে আর কি, এটা রিফ্লেক্স অ্যাকশনে দেখবেন এখনই অনেক লোক প্রাপ্তবয়স্ক এরম করে রিল দেখতে থাকে, মানে কী দেখে কী বোঝে যাই না, আমি ট্রেনে দেখেছি এরম করে আঙুল নড়তে থাকে তাদের, এরম করে। হোয়াট ইজ দিস বায়োলজিক্যাল রিফ্লেক্স? সে কিন্তু ভাবছে না। সে যদি সত্যিই কোনো রিল দেখে ভাবার কোনো সুযোগ থাকতো, সে একটা রিল দেখে একটু ভাবতো, কয়েক সেকেন্ড থামতো, ফোনটা বন্ধ করতো। তাই তো দেখি না, কিচ্ছু না, এরম করে যাচ্ছে। তাই আমি বারবার আবেদন রেখেছি, আমার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ব্যক্তিকে দেখি সে রিল শেয়ার করছে এবং রিল শেয়ার করেই যাচ্ছে, দেখছে, করেই যাচ্ছে, তাকে আমি বন্ধু তালিকা থেকে বাদ দিচ্ছি। কারণ সে আমাকে নিতে পারবে না, আমি তো তাকে নিতে পারবো না, সেটা নয় বাদই দিলাম, তো সে আমাকে নিতে পারবে না, আমাকে আমার চিন্তা ভাবনাকে গ্রহণ করার ক্ষমতা তার নেই, ভাবার ক্ষমতা তো ছেড়েই দিলাম, কারণ সে আসক্ত হয়ে গেছে। না না, ওরা কী করে করবে, মানে কি প্রশ্নগুলো করছো কেন বিশ্বজিৎ? এটা আমার মাথায় ঢুকলো না। ট্রান্সজেন্ডাররা কেন বিরোধিতা করবে? ওরা তো আরও বেশি করে সমর্থন করবে। কেন করতে যাবে? কারণ ওদের পুরস্কার পাবে, সম্মান পাচ্ছে, সরকার তাদের সম্মান দেবে, পদ দেবে, চাকরি বাকরি দেবে, তারা কেন বিরোধিতা করবে?
তারা আরও প্রচার করবে। তখন ওরা বলবে, এই দেখুন একজন ট্রান্সজেন্ডার বুঝতে পেরেছে যে এই ভ্যাকসিনটা কত জরুরি, আর আপনারা বুঝতে পারছেন না, এরকম আর কি। তো এবারে আসছি আমার না, এরকম মজা তুমি পরে করতেই পারো, যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, কিন্তু এই লাইভের সময় করলে বোঝা যাবে না। না, এখানে তুমি তো কোনো ইমোজি দাওনি, মানে সময়টা নষ্ট হবে, আর কিছু না। তো এবারে দেখুন তার থিঙ্কিং পাওয়ার সফটওয়্যারের অ্যাঙ্গেলে চলে গেল। কতিপয় হয়তো বেঁচে থাকবে, হাতে গোনা, তারা ধর্তব্যের মধ্যে নয়। এবার আসছি ফিজিওলজিক্যাল আসপেক্টে। এই যে এত এত ড্রাগ ভৌ যেটা আধুনিক কালে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে, মেসেঞ্জার আরএনএ বলুন, ভেক্টর ভাইরাল বলুন, দ্বিতীয় খণ্ডে আমি একটা চ্যাপ্টারই রেখেছি এই বিষয়ে, যে আধুনিক যে ড্রাগ ভ্যাকসিনগুলোতে আমরা ব্যবহার হচ্ছে ন্যানোবট, মানে ন্যানো রোবট বলে একটা প্রযুক্তি, যেটা মানুষের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করে মস্তিষ্কে পৌঁছে দিতে পারছে, কেমিক্যালকে, রাসায়নিককে মস্তিষ্কে পৌঁছে দিতে পারছে, যেটা আগে ভাবা যেত না। সংক্ষেপে বলি, ওখানে বিস্তারে পেয়ে যাবেন, দ্বিতীয় খণ্ডে রয়েছে। ব্লাড ব্রেন ব্যারিয়ার কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে আমাদের মস্তিষ্কের কে প্রোটেক্ট করার জন্য একটা পর্দা বা মেমব্রেন বলতে পারেন, যে ব্যারিয়ার, যাতে করে আমাদের মস্তিষ্ক খুব ভাইটাল অর্গান বলে এই পর্দাটা, ব্যারিয়ারটা প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে আছে। তার কাজ কি? তার কাজ হচ্ছে আমাদের শরীরে যে জীবাণু বা ভাইরাস যাই বলুন না কেন, যে প্যাথোজেন প্রবেশ করে বা আমরা অসুস্থ হয়ে যাই, তো সেইগুলো যেন রক্তের মাধ্যমে মস্তিষ্কে ঢুকতে না পারে। কারণ এগুলো তো আমাদের রক্তেই থাকে, ব্লাড টেস্ট করলে আমরা বুঝতে পারি, তাই তো, কী প্যাথোজেন কী ঢুকেছে বা কী কারণে আপনি সংক্রামিত হয়েছেন। তো এই ব্লাডটাকে ফিল্টার করে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার, যাতে করে এই প্যাথোজেনগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছতে না পারে। খুব সূক্ষ্ম একটা ছাঁকুনি বলতে পারেন, ছাঁকুনি। এছাড়াও আমরা যে ওষুধপত্র খাই, ট্র্যাডিশনাল মেডিসিনের কথা বলছি, এখনকার কথা বলছি না, এখন তো সব ন্যানোবট, সেই ওষুধে যে কেমিক্যাল বা রাসায়নিক থাকে, সেগুলো যাতে করে মস্তিষ্কে পৌঁছতে না পারে, সেটাকেও ছাঁকনির কাজ করে ব্লাড ব্রেন ব্যারিয়ার। কিন্তু আধুনিক যে ড্রাগগুলো হচ্ছে বা এই যে মেসেঞ্জার আরএনএর মতো যে প্রযুক্তি, ভ্যাকসিন, সেগুলো কি করছে, এই ন্যানোবট, মানে ওই ন্যানোমিটার, মানে বুঝতে পারছেন তো কত ছোট, এই ন্যানোবটের মাধ্যমে এই বিপজ্জনক রাসায়নিকগুলোকে আমাদের মস্তিষ্কেও পৌঁছে দিচ্ছে। অর্থাৎ মস্তিষ্ক আর প্রোটেক্টেড থাকছে না, অর্থাৎ ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ওরা ব্রেক করে ফেলেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ফিজিওলজিক্যালি আপনার আমার মস্তিষ্ক, যারা এই অত্যাধুনিক ড্রাগ গ্রহণ করে না, তার প্রিফ্রন্টাল কর্টেক্স যতটা অক্ষত থাকবে, ঠিকঠাক কাজ করতে পারবে, র্যাশনাল থিঙ্কিং করতে পারবে, ডিসিশন মেকিং করতে পারবে। কিন্তু যে মানুষগুলো এইসব আধুনিক প্রযুক্তির ড্রাগ নিয়েছে, ভ্যাকসিন নিয়েছে বা আগামীতে আরও নিতে থাকবে, তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কি একই রকমভাবে কাজ করবে? করবে না। কারণ সেখানেও তো এই প্রযুক্তি, বিষ বলুন, ওদের কাছে অমৃত, আমাদের কাছে তো বিষই, সেটা পৌঁছে গেছে, অর্থাৎ ফিজিওলজিক্যালি ড্যামেজ করছে। যেমন করোনামৃতের ক্ষেত্রে স্পাইক প্রোটিন রেপ্লিকেট হচ্ছে, মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে রেপ্লিকেট হচ্ছে, ভেক্টর ভাইরালের ক্ষেত্রে রেপ্লিকেট হচ্ছে, এবং সেটা হতে হতে আমাদের ভাইটাল অর্গানগুলোতে পৌঁছে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, হার্টে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, লিভারে যাচ্ছে। তো এই কারণে আমাদের মস্তিষ্ক ফিজিওলজিক্যালি, মানে হার্ডওয়্যার ওয়াইজ যদি বলেন, সেটাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এখনকার মানুষ যারা আমরা রয়েছি, লড়াই করছি, এইরকম প্রতিবাদ করছি এই বিষয়গুলোর বিরুদ্ধে, আজ থেকে এই যে যারা এখন
পড়াশোনা করছে, যারা ক্লাস 3-4-এ পড়ে, তারা যখন বড় হবে, ধরুন 25-26 বছর বাদে সাবালক হবে, 20-21 বছর বাদে সাবালক হবে, তারাই তো আগামী নাগরিক হবে। তখন কি আমরা থাকবো? থাকবো না, অনেকেই থাকবো না, কেউ কেউ থাকবে যারা অনেক ছোট আমার চাইতে। এই কারণে আমি বারবার ইয়ং জেনারেশনকে সঙ্গে চাইছি। আমি বাবা মাদের বলছি, সন্তানকেও লালন করুন, সেইভাবে লালন করুন, ফার্মা কোম্পানির থাবা থেকে বাঁচিয়ে লালন করুন। কারণ আগামীতে কে লড়াইটা দেবে, কে প্রতিবাদটা করবে আগামীতে? সবার মস্তিষ্ক যদি এইভাবে এম্পারোলিক্যালি এবং ফিজিওলজিক্যালি ড্যামেজড হয়ে যায়, প্রোগ্রামড হয়ে যায়, পাশাপাশি 5Gর বিপদ নিয়েও দ্বিতীয় খণ্ডে লিখেছে। আমার সহযোদ্ধারা আশা করি কেউ 5G ব্যবহার করবেন না ফোনে, সতর্ক করেছে। আমি কোনো দরকার নেই, 4G দিয়েই যথেষ্ট কাজ হচ্ছে, স্পিড কমিয়ে দিলেও দরকার নেই। যদি আপনারা বিপদ ডেকে আনতে চান তাদের কথা আলাদা। যারা ভৌ নিয়েছেন, ডবল ডোজ ট্রিপল ডোজ নিয়েছেন, তারা যদি 5G ফোন ব্যবহার করতে শুরু করেন, নিজের দায়িত্বে করুন। আমি আমার কর্তব্য করেছি, সতর্ক থাকুন। এবং আশপাশে 5Gর যদি এরকম টাওয়ার বসে, বা ওদের তো আবার অন্যরকম সিস্টেম, সেটা তো বলেছি, বড় বড় টাওয়ার লাগে না, খুব সহজ করে ক্যারি করা যায়, পোর্টেবল, থামে ঝুলিয়ে দিলেই হলো, কিছু গ্যাপ অন্তর। সাবধান থাকুন। বিশেষ করে যারা বউ নিয়েছেন, কী রিয়্যাক্ট করতে পারে, কিভাবে রিয়্যাক্ট করতে পারে, সেটাও, সে বিষয়েও আমি কিন্তু দ্বিতীয় খণ্ডে লিখেছি। 5Gর সঙ্গে এই যে করোনা অমৃত বা যে ড্রাগগুলো দেওয়া হচ্ছে, তার কি যোগাযোগ আছে, কতটা যোগাযোগ থাকতে পারে, যে কারণে ইউরোপে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক জায়গায় এই 5Gর যে ব্যবস্থাগুলোকে ধ্বংস করা করছে, এখনও হচ্ছে, নেদারল্যান্ডসে হয়েছে। ওখানকার মানুষ অনেক বেশি অ্যাক্টিভ এবং সচেতন, তাই সতর্ক থাকুন। তাহলে বোঝা গেল তো? খুব সংক্ষেপে বললাম, রূপক দিয়ে বললাম, যে বাঘকে যদি বিড়াল হারাতে চায়, মানে বিড়ালকে দিয়ে বাঘকে পরাজিত করতে আপনি যদি চান যে আপনার বিড়ালটি বাঘকে হারিয়ে দিক, আপনারই বাঘ আপনারই বিড়াল, আমরা তো তাই, এআইটাও ওদের, আমরাও ওদের, আমরা দাস। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই যে বিড়ালকে শক্তিশালী করে বাঘের সমকক্ষ করে বাঘকে হারানো অসম্ভব। তাহলে বাঘকে দুর্বল করতে হবে। বাঘকে দুর্বল করে প্রযুক্তির মাধ্যমে, এই যে ভৌ একটা মাধ্যম, সিলেবাস একটা মাধ্যম, মিডিয়া একটা মাধ্যম দিয়ে ফিট করে, সফটওয়্যার প্রোগ্রামিং করে, মানে ব্রেনের এম্পারিক্যাল যে পার্টটা, আমরা যে থিঙ্কিং এবিলিটি যেটাকে বলি, বোধ বুদ্ধির পার্ট, সফটওয়্যারের অংশটা, সেটাকে ম্যানিপুলেট করে বা রিপ্লেস করে দিয়ে বাঘটিকে এমন দুর্বল ভেজা বেড়াল বানিয়ে দিতে পারে, তাহলে যে এই যে বেড়াল, তখন ওই বাঘকেও বেড়াল হারিয়ে দিতে পারে। তাই তো। আর একটা সহজ ব্যাপার বলি, খুব সহজ, বুঝতে পারবেন, যেটা ওরা করছে। আপনি যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার না করেন, দিনের পর দিন যদি ফেলে রাখেন, তাহলে সেটার কার্যকারিতা থাকে না। শুধু অঙ্গ প্রত্যঙ্গ নয়, যে কোনো একটা ছুরি কাঁচি যদি আপনি দীর্ঘকাল, একটা তরবারি যদি দীর্ঘকাল ব্যবহার না করেন, মরচে পড়ে যায়। ইট উইল ডেভেলপ রাস্ট, ইট উইল গেট রাস্টেড। তো তেমন করেই দেখুন না কেন, একজন, খুব সহজ করে বলি, একজন বডি বিল্ডার বা একজন যে ব্যায়াম করে, ব্যায়ামবীর, তার যে মাসেল শরীরের, একজন সাধারণ মানুষ যে বডি বিল্ডার নয়, তার শরীরেও কিন্তু একই মাসেলই আছে তো, আছে, একই মাসেল আছে, কোনো কম নেই, বেশি নেই। তা কিন্তু বডি বিল্ডারের ক্ষেত্রে মাসেলগুলো পরিস্ফুট, প্রমিনেন্ট, বোঝা যায়, দেখা যায়। কিন্তু সাধারণ মানুষের যে করে না, এক্সারসাইজ করে না, তার দেখা যায় না। কেন? ওই যে ইউজ করা, ব্যবহার করা। বডি বিল্ডার যে ব্যায়াম করছে, সে ওই মাসেলগুলোকে বারবার নাড়াচাড়া করছে, শেক করছে, টুইস্ট করছে,
স্টার করছে, মুভমেন্ট করছে, তাই ক্রমে 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 সেগুলো প্রমিনেন্ট হচ্ছে। কিন্তু একজন যদি যে ব্যায়াম করেন না যে ব্যক্তি, তার ব্যবহার হচ্ছে না, তাই তার মাসেলগুলো দেখা যাচ্ছে না, ডেভেলপ করছে না। ব্যাপারটা তাই। আপনার ক্ষমতা, আপনার মস্তিষ্কের, যেমন প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের র্যাশনাল থিঙ্কিং, ডিসিশন মেকিংকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেটাকে যদি আপনি ব্যবহারই না করেন, দিনের পর দিন যদি ফেলে রাখেন, রিল দেখতে থাকেন, ভাবেনই না, ভাবনাই ছেড়ে দিলেন আপনি, শুধু এন্টারটেনমেন্ট, শুধু ওই সনসনিকেজ খবর, কোথায় কি রেপ্ট হলো, কোথায় কি সিপিএমকে, বিজেপি কী করলো, কি গেরুয়া কী করলো, এই নিয়ে যেখানে থিঙ্কিংয়ের কোনো জায়গা নেই, মিডিয়া আপনাকে স্পুন ফিড যা করছে, আপনি যদি তার মধ্যেই ডুবে থাকেন, তাহলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করবে না, আপনি ভাবা বন্ধ করে দেবেন। এই যে করোনামৃতর এফেক্ট আগামীতে এই প্রিফ্রন্টাল কর্টেক্সের ওপর কতটা পড়বে, পাশাপাশি 5G, পাশাপাশি এই সিলেবাস পড়ুয়াদের জন্য, মিডিয়া তো আছে, সেটা কল্পনা করলে আমি শিউরে উঠি। আজ থেকে 20-25 বছর বাদে যদি বেঁচে থাকি তো কী দেখব। আচ্ছা, শুধু এটা দেখুন না কেন, করোনা বউ দেওয়ার আগে থেকে যখন এই যে মানুষগুলো এত প্যানিকগ্রস্ত হলো, ঘরে ঢুকে গেল, হ্যাঁ, সবাই প্যানিক হয়নি, কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্যানিকড হলো, ভয় পেল, লকডাউন মেনে চলল, দরজা বন্ধ করলো, পাশের বাড়িতে হাঁচি কাশির শব্দ হলে জানলা বন্ধ করলো। কেন? তখন তো করোনা ভৌ হয়ে দেওয়া হয়নি যে তারা ফিজিওলজিক্যালি তাদের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে, তা তো নয়। এখন যেমন আগামীতে সেই সম্ভাবনা আছে, উল্লেখযোগ্য অংশ মানুষের থিঙ্কিং এবিলিটি ফিজিওলজিক্যালি ড্যামেজড হবে। কিন্তু তখন তো দেওয়া হয়নি। 2020 মার্চ মাসে যখন লকডাউন ডিক্লেয়ার করা হলো এবং প্যানিকের জাল বিস্তার করা হলো, তখনও তো শিক্ষিত মানুষ, যাদের এটা ধরে ফেলার কথা ছিল, উচিত ছিল, তারা ধরতে পারলেন না, আমাদের মতো কতিপয় কিছু মানুষ বাদ দিয়ে, হাতে গোনা মানুষ, যাদেরকে ওরা আমাদের পাগল উন্মাদ বলে দাগিয়ে দিয়েছিল। কেন পারল না? ওই তখন ফিজিওলজিক্যালি তাদের কতটা ড্যামেজ হয়েছিল, ফিজিওলজিক্যাল ব্যাপার তখন ছিল না, মূলত নয়, কি ছিল? সফটওয়্যারের প্রোগ্রামিং, এটা ব্রেন ওয়াশ প্রোগ্রামিং, যেটা আরও বেশি করে এখন করা হচ্ছে ছোটোবেলার পড়ুয়া থেকে, এটা আমাদের সময় ছিল না। বুঝতে পারছেন তো? তাহলে এই যে লকডাউনটা সফল হলো, প্যান্ডেমিকটা সফল হলো, সেটা কিন্তু ওই মস্তিষ্কের ফিজিওলজিক্যাল কোনো ড্যামেজ ঘটিয়ে সফল হয়নি। সে সময় অনেক বয়স্ক মানুষ মারাত্মক ভয় পেয়েছিল, যারা আমাদের বয়সী তারাও ভয় পেয়েছিল, যারা ছোটোবেলায় কোনো ভৌ নেয়নি, সে সময় চালু ছিল না সেভাবে, তারাও ভয় পেয়েছিল। কি করে পেল? 60 বছর 70 বছরের লোকও ভয়ের চোটে, 90 বছরের 80 বছরের লোকও ভয়ের চোটে করোনার লাইনে ইট পেতে এসেছিল। কেন? 80 বছর 90 বছরের যার বয়স, যে করোনা ভ্যাকসিন নেবে বলে ইট পাততে গেল, সে যখন সদ্যজাত ছিল, তার শরীরে কটা ভৌ গোঁচা হয়েছিল? হয়নি তো। সে তো প্রাকৃতিকভাবেই বড় হয়েছিল, এখন না হয় গোঁচা হচ্ছে। তাহলে সে কেন ভয় পেল? ওটা কি প্রিফ্রন্টাল কর্টেক্স ফার্মা কোম্পানি ড্রাগ দিয়ে অ্যাফেক্টেড হয়েছিল? না, প্রোগ্রামিং, শিক্ষিত বলে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে যে প্রোগ্রামিং, যেটা শুধুমাত্র পড়ুয়াদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, কিন্তু মিডিয়ার মাধ্যমে হচ্ছে। ওই ব্যক্তিটি ছোটোবেলায় ওগুলো পড়েননি, এখন যেমন শুরু হচ্ছে, কিন্তু ওই যে ডিগ্রিটা তো নিয়েছেন, পড়াশোনা তো করেছেন, সেই ডিগ্রিগত পড়াশোনার মধ্যেও কিন্তু উইজডমের বিস্তার আমাদের দেশে বহু আগেই চলে গেছে। নলেজ ছিল, একাডেমিক নলেজ ছিল, উইজডম ছিল না। ওই যে আমার একটা লাইন আছে, উইজডম আগেই গেছে, এখন নলেজ যাচ্ছে, এবার স্কিলের যুগ, তাই তো? নলেজ বেসড এডুকেশন, যেখানে উইজডম পর্যবেক্ষণ নেই বলে, আর উইজডম পর্যবেক্ষণ এই র্যাশনাল থিঙ্কিং প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ, উপলব্ধির, তো সেটা তাদের মধ্যেও ছিল না।
তাহলে সেটা কি বলবো, ওটা সোশ্যাল প্রোগ্রামিংয়ের ফসল, ফিজিওলজিক্যাল ড্যামেজ নয়। তাহলে বুঝুন, সোশ্যাল প্রোগ্রামিং যেটার মাধ্যম, মিডিয়া যেটার কাজ, রাজনৈতিক দল, মিডিয়া, প্রশাসন, ধর্মীয় সংগঠনের বড় ভূমিকা আছে। ধর্মীয় সংগঠন তাই এগুলো নিয়ে প্রতিবাদ করে না, তারা আত্মার উন্নতির কথা বলে। শরীর চুলোই যাক, বা আত্মার উন্নতি করো, পরমাত্মার সঙ্গে আত্মার মিলন ঘটাও। তারা ওই সব ভ্যাকসিন নিয়ে এইসব নিয়ে কিছু বলেন না। আমি পাইনি, দু একজন ব্যতিক্রম ছাড়া, তারা হাতে গোনা, কোনো সংগঠনগতভাবে আমি দেখিনি। তো তাহলে ব্যক্তিগতভাবে দেখেছি দু একজনকে, ধর্তব্যের মধ্যে নয়। তাহলে এই যে সোশ্যাল প্রোগ্রামিং যেটা আমাদেরকে তৈরি করা হচ্ছে, তার সাকসেস ফসল, শিক্ষা ব্যবস্থার বিস্তারের ফসল হচ্ছে এই প্যানিক সফল হওয়া, লকডাউন সফল হওয়া। তো তখন কিন্তু ভৌ এইভাবে দেওয়া হয়নি। তাহলে তাতেই যদি এই অবস্থা হয়, এবার ফিজিওলজিক্যাল ড্যামেজ যখন শুরু হচ্ছে ইতিমধ্যে কারো, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাই অনেকে বলেন যে স্যার এবার আর ভয় পাবে না, এবার অত সহজ হবে না, এবার প্যান্ডেমিক আনা সহজ হবে না। ঠিক কাদের ক্ষেত্রে হবে না? যারা আমরা নিইনি তাদের ক্ষেত্রে, এবং কতিপয় যারা নেওয়া সত্ত্বেও প্রাকৃতিক পন্থায় ফিরতে পেরেছেন, তারা এখনও চিন্তা করতে পারছেন, তাদের ক্ষেত্রে তাদের সংখ্যাটা কম। তাহলে বাকি ধরুন 10 বছর বাদে, আমি কথায় বলছি 10 বছর বাদে বা 5 বছর বাদে, 5 বছরই ধরুন, 5 বছর বাদে যদি এরকম একটা প্যান্ডেমিক আনে, ক্ষেত্র তৈরি করছে এবং লকডাউন প্যানিক একই রকম তৈরি করে, তাহলে সেই সময়ে মানুষ যারা থাকবেন তাদের কত শতাংশ প্রিফ্রন্টাল কর্টেক্স ব্যবহার করে উপলব্ধি করতে পারবেন যে না, এটা প্যানিক বিস্তার হচ্ছে আগের মতো করে? সেই সময়ের মধ্যেই তাদের মস্তিষ্কে ফিজিওলজিক্যাল কার্যকলাপ ভৌ করতে থাকে, এবং তারা যদি ডোসাইল হয়ে যান, ওবে করতে, মাইন্ড কন্ট্রোল করতে যদি সক্ষম হয়, এটা তো জিন থেরাপি, জেনেটিক মডিফিকেশনও করছে বলে আমরা জানি, তথ্য আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি তাদের মধ্যে এইরকম একটা পরিবর্তন ঘটাতে পারে এই ভৌ যেটা দেওয়া হয়ে গেছে এত মানুষকে, তখন কি হবে? আশঙ্কার কথা না? এ একটা অদ্ভুত লড়াই, হার্ডওয়্যার বনাম সফটওয়্যার। ওরা ভৌ দিয়ে হার্ডওয়্যারটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে, শরীরটাকে। কিন্তু মনের জোর যদি দিয়ে থাকে, প্রকৃতির একটা মন, একটা অংশ তো দিয়েছে, আমরা অমৃতের পুত্র, সেইটাকে নিয়ে লড়াই করে নিজের স্বকীয়তাকে বাঁচিয়ে রাখার লড়াই বিশ্বের ইতিহাসে মানুষ এই প্রথম করছে, বা আমরা দেখছি। এটা ছাড়া কোনো পথ নেই। আমার কাছে তো কিছু আমি দেখছি না। একটা অদ্ভুত টাসল, এ টাগ অফ ওয়ার, প্রকৃতি বনাম মানুষ। ওরা তো মানুষই যারা এটা করছে, টোটাল কন্ট্রোলের খেলা। কে জিতবে? আমি আশাবাদী, শেষ অংশে চলে আসছে, যে হ্যাঁ, সফটওয়্যার প্রোগ্রামিং করে, যেভাবে বললাম, এম্পায়ারিক্যাল দিকটাকে হ্যান্ডেল করে, পাশাপাশি হার্ডওয়্যার বা ফিজিওলজিক্যালি ড্যামেজ করে, ওরা একটা উল্লেখযোগ্য অংশ মানুষকে ওরা ওদের খপ্পরে নিয়ে নেবে বা নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। আমি দেখতে পাই আশপাশের অনেক মানুষকে, এখনই দেখতে পাই, তারা পুরোটাই জম্বি ব্যাপারটা সিনেমায় পাবেন, ওটাও প্যানিকবাজি। জম্বি ও সিনেমা দেখতে গেলে জম্বির দরকার পড়বে না, আশপাশে ইতিমধ্যেই আপনারা অনেক জম্বি দেখে ফেলেছেন, ইতিহাসে দেখেননি? কি অবাক হচ্ছেন? এই যে দাঙ্গার সময় যখন খেটে খাওয়া গরিব মানুষগুলো পর্যন্ত না বুঝে একে অপরকে মারে, বিল গেটস কি মারতে আসে? ক্লাউস শোয়াব মারতে আসে? মোদি কি দাঙ্গা করবে? হাসিনা কি দাঙ্গা করবে? করবে না। কারা করবে? টপ লেভেলের বিলিয়নিয়াররা কি দাঙ্গা করে? আদানি কি দাঙ্গা করে ওই কি বাংলাদেশের যে মুসা বলে একজন বিলিয়নিয়ার, তার সঙ্গে মারামারি করতে যাবে? না। কি করবে? সাধারণ মানুষ। সে ভয়ঙ্কর রকম মাথা কেটে ফেলা, চোখ উপড়ে নেওয়া,
গর্ভস্থ ভ্রূণকে হত্যা করা, হাত পা কেটে নেওয়া, এরকম ভয়ঙ্কর কাণ্ড দাঙ্গার সময় হয়েছে। হয় কেন হয়? ফিজিওলজিক্যাল ড্যামেজ ব্রেনের? না, ব্রেন থিঙ্কিং। তাদেরকে সেভাবেই প্রোগ্রামিং করা হয়েছে, তারা জম্বি হয়ে যায় সে সময়টা। মানুষের চাইতে জম্বি আলাদা করে কিছু সিনেমা দেখার দরকার পড়ে না, ইতিহাসটা ঘাঁটুন দেখবেন। কেন? ওটাই তো উদাহরণ যে মানুষের মস্তিষ্ককে যদি কন্ট্রোল করা যায়, থিঙ্কিং প্রসেসকে যদি ম্যানিপুলেট করে নিজের স্বার্থে ব্যবহার করা যায়, তাহলে ভয়ঙ্কর এরকমভাবে মানুষ মানুষকে হত্যা করে, অকারণে হত্যা করে। কেউ কারো শত্রু নয়, কিন্তু হত্যা করছে কেন? ঘৃণা থেকে। ঘৃণাটা কি জন্মগতভাবে ছিল না, ঘৃণাটা তাকে প্রমোট করা হয়েছে, তার মস্তিষ্কে ঢোকানো হয়েছে, তো তাহলে জম্বি বানানো হলো। এটা তো ইতিহাসে আমরা দেখেছি এমন বহু জম্বি। এবার আরেকটা ফর্মে দেখব জম্বি, অসুবিধে কী আছে? অবশ্যই, তবে সেটা ওই রকম ভয়ঙ্কর দেখতে কিছু হবে, সিনেমায় যেমন দেখছেন কবর থেকে উঠে আসছে জম্বি, ওরকম কিছু নয়। আপনার আশপাশে ইতিমধ্যেই অনেক জম্বি ঘুরে বেড়াচ্ছে। তাদের ক্রিয়াকলাপ খেয়াল করবেন, তাদের রেস্টলেসনেস খেয়াল করবেন, তাদের আঙুল খেয়াল করবেন, তাদের মোবাইল ঘাঁটা খেয়াল করবেন, তাদের চোখ মুখ খেয়াল করবেন, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক। একটা থিঙ্কিং মানুষের চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন দ্য ম্যান ইজ থিঙ্কিং। আর একটা মানুষ যা চিন্তা করে না, চিন্তাহীন, স্পুন ফেড একটা মানুষ, তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন সে চিন্তা করে না, সে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলতে চলেছে। সেটাই জম্বি। এই হলো বিষয়। তাহলে কনক্লুশন কি হলো? সিদ্ধান্ত, প্রকৃতি, অরিজিনাল ইন্টেলিজেন্স বনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লড়াইয়ে প্রাথমিকভাবে ওরা এগিয়ে থাকবে, ওরাই জিতবে, কারণ দুটোই ওরা কন্ট্রোল করবে। কিন্তু পরবর্তীতে আমরা ওভারকাম করব, আমাদের যারা বেঁচে আছি, আমাদের যাদের সন্তান সন্ততি, তাদের সংখ্যাটা বাড়বে। অর্থাৎ ওদের যে থিসিস, তার পাশাপাশি একটা অ্যান্টিথিসিস ইতিমধ্যেই জন্মে গেছে, একটা স্রোত, একটা কনফ্লিক্ট। সভ্যতা তো, সিভিলাইজেশন মুভস অন কনফ্লিক্ট, আমি বহুবার বলেছি। এটাও মহাকালের প্রক্রিয়া, যেটা ঘটছে সেটা মহাকালের ইচ্ছেতেই ঘটছে। তো এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। শেষ পর্যন্ত এই অরিজিনাল ইন্টেলিজেন্স, যেটা হিউম্যান ইন্টেলিজেন্স, সেটাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হারিয়ে দেবে, পদানত করবে, সেটা ওরা জানে। কিন্তু ওই যে আমরা জেনেও তো মৃত্যু হয়, জেনেও আমাদের কাজ করে যেতে হয়, আমরা কাজ করি, তাই তো আমরা বাঁচার চেষ্টা করি, মৃত্যু হবে জেনেও। তেমন করেই এই ইহুদি জায়নিস্ট শক্তির যখন জন্ম হয়েছে, তখন তার মৃত্যুও হবে, এবং তার মৃত্যুর কারণ হবে আসলে এই এআই। কিভাবে? সেটা আজকের লাইভে বলছি না, সেটা পরবর্তী কোনো লাইভে আলোচনা করব, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে সেই আলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আবার বলছি, 28শে ডিসেম্বর আসুন। কোথায় কোথায় বলে দিয়েছি, বারবার করে বলছি, কলেজ স্ট্রিট এলাকা, মহাবোধি সোসাইটি হল, বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত আমরা মিলিত হচ্ছি। বই উপলক্ষ, বই সংগ্রহ করলেও আসুন, না করলেও আসুন, এটা মিলনের জায়গা। আপনারা আপনাদের চিন্তাভাবনা শেয়ার করুন। তবে হ্যাঁ, অবশ্যই আমি বারবার করে বলি, আপনাদের সংগ্রহ করা বই, যেটা আপনাদের সমৃদ্ধ করে, পাশাপাশি আমার লড়াইয়ে, আমার গ্রামে গঞ্জে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপে আমারও পাশে থাকে। তাই বই এই মুহূর্তে আমার কাছে শুধু জ্ঞান বাড়ানোর মাধ্যম নয়, লড়াইয়ের একটা হাতিয়ার বটেই।
যেটা আমার মনে হয় না বাংলা সাহিত্যের আর কোনো লেখক এভাবে বইকে ব্যবহার করেছেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, শুভরাত্রি।